হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচাল বিতরণের নতুন একটা এপিসোড নিয়ে। আজ হচ্ছে 2025 সালের মে মাসের 19 তারিখ। রাইট নাও পিডিডির ট্রায়াল কিন্তু চালু হয়ে গেছে। অনেকে আমার থেকে পিডিডির কেসের আপডেট জানতে চাইছো। ওর যে ট্রায়ালে যেসব কথা উঠে আসতেছে, আমি মুখ দিয়ে এগুলো কীভাবে বলবো আমি জানি না। যত সভ্যভাবে শর্টকাট ওয়েতে ওর ট্রায়ালের আপডেট দেওয়া যায় আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। পিডিডির কেসটা যারা এখনও শুনো নাই, আমার কভার আপ তোমরা চাইলে শুনতে পারো, আমি পাশ দিয়ে এটার পিকচার দিয়ে দিচ্ছি। সো পিডিডির এগেনস্টে তো পিডিডির এক্স গার্লফ্রেন্ড কমপ্লেন করেছিল যে তাকে কিভাবে এক্সট্রিম লেভেলের টর্চার করতো পিডিডি। রাইট নাও কেসি কিন্তু প্রেগনেন্ট যখন ওর ট্রায়াল শুরু হয়ে গেছে। এখন যখন ওর এগেনস্টে কেসি সাক্ষী দিতে আসছে, এখন ফুল অন প্রেগনেন্ট, সে যে কোনো সময় ওর হচ্ছে ডেলিভারি হবে, এরকম 9 মাসের অথবা 8 মাসের প্রেগনেন্টও। সে যেটা জানায়, ওর সাথে পিডিডি যখন ফ্রিক আউট পার্টি করতো, যারা যারা ফ্রিক আউট পার্টি মানে জানো না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পার্টি, কেসি বনাম আরও 3-4 জন পুরুষ, আর এগুলোর ভিতরে কিন্তু আবার পিডিডি থাকতো না। সে দূরে মুখে এরকম একটা রুমাল বেঁধে চোখে সানগ্লাস দিয়ে টুপি পরে বসে থাকতো, এগুলো পারফরমেন্সগুলো এনজয় করার জন্য। কেসি যেটা জানায়, তাকে ট্রাকটা করে এরকম টাইপের ফ্রিক আউট পার্টিতে ফোর্সফুলি তাকে অ্যাটেন্ড করানো হতো একাধিক পার্সনের সাথে। কিছু কিছু ফ্রিক আউট পার্টি টানা 45 মিনিট ধরে চলত। মানে তোমরা ইম্যাজিন করতে পারতেছো একটা মেয়ের সাথে কি পরিমাণের বড় টর্চার হয়েছে। এবং যখন ফ্রিক আউট পার্টি ডান হয়ে যেত, লেফট ওভার ডেলিভারি করতে ফোর্স করা হতো কেসির হোল বডিতে। সব পুরুষকে কমান্ড দিত পিডিডি তার বডিতে পি করার জন্য। যেহেতু কেসি ড্রাগড আপ, নেশাগ্রস্ত অবস্থায় তার সাথে এত কিছু হতে থাকতো, কিছু কিছু সময় পিয়ের ফোর্সে সে বলছে চোকিং করতো, সে নিঃশ্বাস নিতে পারতো না, তার মনে হতো সে মারা যাবে। এবং লেফট ওভার তো তার বডিতে তারা ফেলতোই। এই নোংরা অবস্থাতে পিডিডি তাকে বলতো, এখন তুমি আমার সাথে এসে হাক করো। এই লোকটা কি মানুষ না অন্য কিছু আমি জানি না। পিচাসরাও বলতে পারে ভাই আমরা এত পিচাস না, পিডিডি যত পিচাস। এবং সবচেয়ে লজ্জাস্কর বিষয় হচ্ছে, পিডিডির যখন এই ট্রায়াল চলছিল, তাকে সাপোর্ট করার জন্য তার নিজের আপন 3 মেয়ে আসছিল। 3 জনই যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছে। ওরা যখন এইসব কথা কেসির মুখ দিয়ে শুনে, লিটারেলি ওই মুহূর্তে যারা যারা ওখানে ছিল কোর্টরুমে, ওরা জানায় বাচ্চাগুলো শেক করতেছিল। একটা পর্যায়ে তারা রুম থেকে বের হয়ে যায়, বিকজ তাদের বাবা একটা মেয়ের সাথে এরকম জিনিস করছে যখন এই মেয়েটার বয়স অলমোস্ট তার বাচ্চাদের বয়সের ছিল। মানে যখন কেসির 17 বছর বয়স, তখন তার সাথে বেসিক্যালি এরকম টাইপের কাজ করে পিডিডি। মেয়েগুলো টলারেট করতে পারে নাই, মানে কাঁপতে কাঁপতে ওরা কোর্টরুম থেকে বের হয়ে গেছে। ব্যাক টু ব্যাক তো পিডিডির 2টা ট্রায়াল হলো। ফার্স্ট ট্রায়ালে কেসি এই সব কিছু বলে, সেকেন্ড ট্রায়ালে কেসির এগেনস্টে পিডিডির পক্ষ নিয়ে লয়ার যেটা জানায় যে কেসি অলওয়েজ রাজি থাকতো, এবং মেসেজও দিছে কয়েকবার পিডিডিকে যে আমি তোমার সাথে ফ্রিক আউট পার্টি করতে রাজি আছে। যেই মেয়ে স্বেচ্ছাই এগুলো করছে, সে কীভাবে এখন পিডিডির এগেনস্টে এসে সাক্ষী দেয়। প্রথমত কথা হলো, সে কি প্রেশারে পড়ে এই মেসেজটা পিডিডিকে সেন্ড করছে কিনা আমরা কেউ জানি না। আর ফ্রিক আউট পার্টি মানে কি সেটা না জেনে এই মেসেজটা সে সেন্ড করছে কিনা আমরা এগুলোও জানি না। মেবি এমন হতে পারে সে ভাবছে মেবি তার বয়ফ্রেন্ডের সাথে 1-to-1 অর মেবি 3 পার্সন এরকম কিছু হইতে পারে, হু নোজ। বাট ওকে যে লাগাতার আননোন পার্সনদেরকে করানো হবে, হয়তো বা কেসিটা জানতো না। আরেকবার আমাদের যে মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে পিডিডির সাথে যখন কেসি রিলেশনশিপে যায়, অলরেডি পিডিডির বয়স 30+ এবং কেসির বয়স 17।
এবং এই মেয়েটা একজন নতুন সিঙ্গার। পিডিডি যেখানে পুরো বলিউডের মিউজিকের পাওয়ার তার হাতের মুঠোয়, কে গ্র্যামি পাবে কে গ্র্যামি পাবে না, কে এবার ভাইরাল হবে কি হবে না, সব পিডিডি কন্ট্রোল করে, সব পিডিডির আন্ডারে থাকে। সেই পার্সনের সাথে সে রিলেশনশিপ করছে এবং তার সাথে তার চুক্তি ছিল 10 বছরের। মানে এর ভিতরে কয়টা অ্যালবাম কেসির বের হবে, সে কতগুলো কাজ করবে, কোন কোন ব্র্যান্ড ডিল সে করতে যাচ্ছে, এবং সে যত টাকা ইনকাম করবে সব পিডিডির কাছ থেকে হয়ে তারপর তার কাছে যাবে। নর্মালি যদি কোনো একটা মেয়ে অ্যাবিউসিভ রিলেশনশিপে থাকে সেখান থেকেই সে বের হয়ে আসতে পারে না, যদিও বা তার বয়ফ্রেন্ডে যদি 2 টাকার মোরাদও না থাকে। সেখানে এমন একজন পাওয়ারফুল মানুষের গার্লফ্রেন্ড হওয়ার পর তোমাদের কি মনে হয় এই মেয়েটার কোনো কলিজা আছে রিলেশনশিপ থেকে বের হয়ে আসা? যদিও বা তুমি যদি আমার ট্রু ক্রাইম স্টোরিটা শোনো পিডিডিকে নিয়ে, যেটা আমি করেছি, সেখানে তোমরা জানতে পারবা কেসি কয়েকবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং সেইগুলো যখন জানতে পারছে পিডিডি এক্সট্রিম লেভেলের তাকে মারধর করছে। একটা হোটেলে যে তাকে যখন মারধর করা হয় এবং সেই ভিডিও ফুটেজটা সিসিটিভি ক্যামেরা থেকে মানে ডিলিট করানোর জন্য সে $1,00,000 দেয় ওই হোটেলের ম্যানেজারকে, যে জাস্ট এটা তোমরা ডিলিট করো। লোকটা চালাকি করে এটা আরেক জায়গায় সেভ করে রেখে ওকে জানায় যে আমরা ডিলিট করে দিয়েছিলাম, যে কারণে আমরা সবাই অনলাইনে পিডিডি আর কেসির এই ইনসিডেন্টসটা লিখে সার্চ দিলেই এটা আমরা দেখতে পাই যে কী এক্সট্রিম লেভেলের টর্চার কেসির উপরে সে করতো। মানে আমি যখন পুরো আপডেটগুলো শুনতেছিলাম আমার নিজের কান বিশ্বাস হচ্ছিল না, যদিও আমি জানি যে পিডিডি অনেক খারাপ, বাট এত এক্সট্রিম। সো ইয়া, এই হচ্ছে পিডিডির রাইট নাও ট্রায়াল। আরও অনেক মানুষ উঠে আসতেছে যারা কিনা তার বিপক্ষে ট্রায়ালে অংশগ্রহণ করবে, তার এগেনস্টে সাক্ষী দিবে। আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত কেসি যা যা বলছে এরপর যাদের আর কোনো কিছু শোনা লাগে না এই লোকটাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য। বাট যদিও বা সে অনেক পাওয়ারফুল আর সামথিং এলস, আইনের জন্য তাকে আরও অনেকগুলো ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হবে। সো ইয়া, এই হচ্ছে পিডিডির কারেন্ট সিচুয়েশন। আর যেটা না বললেই না, আজকে যে নতুন 12 প্যাচেলটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটাকে স্পন্সর করেছে নান আদার দ্যান স্কিন আর্টিস্ট্রি। স্কিন আর্টিস্ট্রির পক্ষ থেকে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই গরমের জন্য বেস্ট একটা সানস্ক্রিন। অনেকে আমাকে মেসেজ দিচ্ছ, অনেকে আমাকে কমেন্ট করছো যে আপু আমার স্কিন অয়েলি, অ্যাকনি প্রোন, বাইরে গেলে মুখটা অয়েলি হয়ে যাচ্ছে যখন আমি সানস্ক্রিন ব্যবহার করছি, অথবা দিন শেষে আমার মুখটা কালো দেখাচ্ছে, অথবা আমি যদি হোয়াইট কাস্ট আছে এরকম টাইপের সানস্ক্রিন ব্যবহার করি আমার মুখ থেকে এরকম তেলু বেলু বেয়ে বেয়ে পড়ে। তো রাইট না আমি কী ব্যবহার করব? এটা হচ্ছে স্কিন অ্যাকোয়ার সুপার ময়েশ্চার ব্যারিয়ার ইউভি জেল SPF 50 PA+++। এটা এতটা হাইড্রেটিং বাট মানে গ্রিসি অয়েলি না, আমি তোমাদেরকে কী বলবো, এটা টেক্সচারটা একবার তোমরা দেখো, খুবই ক্রিমি, দেখতে পাচ্ছ? অনেকে ভাবতে পারে এটা দিলে আমার মুখটা আবার সাদা হয়ে থাকবে না তো, হোয়াইট ক্যাস্ট দিবে না তো, একদমই না। আমি হাতে তোমাদের ব্যবহার করে দেখাচ্ছি। প্রচণ্ড লাইট ওয়েট, স্কিনে তুমি মানে ব্যবহার করার সাথে সাথে এটা ইমিডিয়েটলি মিশে যায়, কোনো চটচটে ভাব নাই, গ্রিসিনেস নাই, অয়েলিনেস নাই। আমি একটু ভালো করে মাখি নাই যদিও বা, সুন্দর করে মাখার পর দেখবা, দেখো কোনো ওইরকম এক্সট্রা শাইন নাই এবং কোনো চটচটে ভাব নাই। এটা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। আর লিটারেলি তুমি যে ময়শ্চারাইজার বাসায় ব্যবহার করো সেটা মাখার পরও তোমার যতটুকু একটু আমাদের কাছে হেভিনেস মনে হয়, এটা ব্যবহার করার পর তুমি ওইটাও ফিল করতে পারবা না। যে কারণে এক্সট্রিম গরমের জন্য এটা আমার অনেক পছন্দ। আমাদের স্কিন আর্টিস্ট্রি পেজে স্কিন অ্যাকোয়ার ব্লুটা হচ্ছে একটা বেস্ট সেলার সানস্ক্রিন। বাট যারা যারা গোল্ডেরটা এখনও ব্যবহার করো নাই তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব। আমাদের দেশের ওয়েদারের জন্য গোল্ডটা দি বেস্ট। যতই এক্সট্রিমলি ভ্যাপসা গরম হোক না কেন, এটা মুখে লাগানোর পর একবারও তোমার মনে হবে না যে তুমি কিছু মুখে লাগাইছো। এই যে কিছুক্ষণ তো হয়ে গেছে, এটা আমি ব্যবহার করে ফেলছি। এটা হচ্ছে আমার নর্মাল হাত, কিছু লাগাই নাই।
আর এখানে আমি সানস্ক্রিন অনেক বেশি করে লাগাইছি, দেখতে পাচ্ছ। এরপরও কিন্তু কোনো শাইনিনেস নেই, কোনো গ্রিসিনেস নেই, কোনো অয়েলি চটচটে ভাব নাই, যে কারণে তোমার যে টাইপেরই স্কিন হোক না কেন তুমি এটা ব্যবহার করতে পারবে। আর এটা মেকআপের নিচে ব্যবহার করলে এটা পিল হয় না, সবচেয়ে বড় বিষয়। দেখবে অনেক সানস্ক্রিন আছে ব্যবহার করার পর এরকম করে চামড়ার দলা দলা উঠতে থাকে, এটা মেকআপের নিচে ব্যবহার করলে মুখটা অনেক স্মুথ লাগে। সো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। এটা পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। স্কিন আর্টিস্ট্রি পেজে যাবতীয় ইনফরমেশন আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে। হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাচাল। আজকে যাকে নিয়ে আমাদের 12 প্যাচাল তার নাম হচ্ছে অ্যামিলিয়া। তার জন্ম 1984 সালের অগাস্ট মাসের 4 তারিখে, আর সে বসবাস করত ইউএসের ফ্লোরিডার ম্যাকিন্টশ নামের একটি এরিয়াতে। হোপফুলি জায়গাটার নাম আমি ঠিক মতো বলছি। অ্যামিলিয়ারা হচ্ছে 4 ভাই বোন। সে অ্যাকচুয়ালি মেজো, তার বড় 2 ভাই বোন আছে এবং তার ছোট একটা বোন আছে। সো 4 ভাই বোনের তাদের ছোট্ট একটা পরিবার। ভিডিও শুরুতে যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই না, সেটা হচ্ছে অ্যামিলিয়ার চাইল্ডহুড ভালো ছিল না, প্রিটি ম্যাসড আপ। আমি ইন ডিটেলসে যাচ্ছি না, হালকা পাতলা শেয়ার করছি, তাতেই তোমরা বুঝতে পারবে। বাট যতদূর জানা যায় খুব ছোটবেলা থেকেই সে তার ফ্যামিলি মেম্বার দ্বারা অ্যাবিউজ হতো। এটা করতো তার সাথে তার নিজের বাবা। গ্যাস, তার বাবা। একটা মেয়ে সমাজের কোথাও তার সিকিউরিটি নেই, আর সেখানে মানে যেটা একটা মেয়ের সবচেয়ে সেফটি জায়গা, যেই মানুষটা মানে এরকম জানোয়ারের হাত থেকে তাকে রক্ষা করবে, সেই মানুষটাই তাকে এইভাবে অ্যাবিউসিভ করে গেছে দিনের পর দিন। শুধু তার বাবাই যে তার সাথে এই কাজটা করতো তাই না, তার দাদাও তাকে অ্যাকচুয়ালি অ্যাবিউজ করতো। 4 বছর বয়সে প্রথম দিকে সে জিনিসটা বুঝতে পারতো না তার সাথে কি হচ্ছে। যখন সে রিয়েলাইজ করতে পারে, মানে সে লিটারালি ভয় পেতে থাকে যে সে কার কাছে যাবে হেল্প চাওয়ার জন্য। তো এই ঘটনার কিছুদিনের ভিতরেই কোনোভাবে পুলিশরা জেনে যায় যে মিলিয়া তার নিজ বাসায় হচ্ছে। ইমিডিয়েটলি তার বাবাকে গ্রেফতার করা হয় চাইল্ড কেসে। বাট তার দাদাকে না, মেবি তার দাদার জিনিসটা তারা প্রমাণ করতে পারে নাই। তার বাবার ব্যাপারে নিশ্চয়ই তারা কোনো একটা ইনফরমেশন পায়, যে কারণে ইমিডিয়েটলি এই লোকটাকে তারা গ্রেফতার করে। অ্যামেলিয়াকে ইমিডিয়েটলি তার বাসা থেকে নিয়ে যেয়ে ফস্টার কেয়ারে রাখা হয় অন্য একটা পরিবারের সাথে, এবং তার বাবাকে কোর্ট অর্ডারে একটা কাইন্ড অফ প্রোগ্রামে ইনক্লুড করানো হয়, যেখানে গেলে তার কাইন্ড অফ বলতে পারো অনেক টাইপের কোর্স করানো হবে আর শিক্ষা দেওয়া হবে যে এটা উচিত না, মেবি এরকম টাইপের। অন্যদিকে কোর্ট থেকে তার বাবার এগেনস্টে যে রায়টা আসে যে তাকে সরাসরি জেলে না পাঠিয়ে তাকে একটা প্রোগ্রামে পাঠানো হবে তাকে ফিক্স করার জন্য। মানে যেভাবে নেশাখোর মানুষদেরকে মানে ফিক্স হওয়ার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়, সেরকম কোনো একটা প্রোগ্রামে তার বাবাকে পাঠানো হয়েছে। দেখো, সে যদি নেশাগ্রস্ত হতো, জাজ তাকে রিহ্যাব সেন্টারে পাঠাচ্ছে মানে সংশোধনাগারে ঠিক হয়ে আসার জন্য, এটা আমি মানতে পারি। বাট একজন চাইল্ড অ্যাবিউসারকে তিনি সংশোধনাগারে পাঠাচ্ছেন যে প্রোগ্রামের মাধ্যমে হয়তো বা লোকটা ঠিক হয়ে যাবে, এটা কি মনে করে 1990 সালের দিকে ইউএসের মতো একটা জায়গার কোর্ট রায় দিল আমি জানি না। তো তার বাবাকে ডিরেক্টলি জেলে পাঠানো হয় না, তাকে একটা সংশোধনাগারে পাঠানো হয়। সো কোর্টের নির্দেশে কিছুদিন সংশোধনাগারে থাকার পর অ্যামিলিয়ার বাবাকে জামিন দিয়ে দেওয়া হয় এবং সে তার নিজের বাড়িতে আবার ব্যাক করে। আর যেহেতু তার বাবা সংশোধনাগার থেকে কিওর হয়ে ফেরত আসছে, সো পুলিশ এখন ফস্টার কেয়ার থেকে অ্যামিলিয়াকে নিয়ে এসে আবার তার বাবা মায়ের সাথে থাকতে দেয়। তোমার বাবা তো সংশোধনাগার থেকে ফিক্স হয়ে আসছে, সো সবাই মিলে তোমরা হ্যাপিলি এভার আফটার করে একটা বাসায় থাকতে পারো। কিভাবে এগুলো হয়েছে আমি জানি না, বাট অ্যামিলিয়ার বাবা আবার তার 4 সন্তানকে নিয়ে একই বাসায় বসবাস করা স্টার্ট করে। সো অ্যামিলিয়ার বাবা বাসায় ফেরার কিছুদিনের ভিতরে সে তার আবার নিজস্ব ট্র্যাকে চলে আসে এবং তার মেয়েকে সে আবার লাগাতার অ্যাবিউজ করা স্টার্ট করে। এবং তার দাদা আগে যেভাবে তাকে অ্যাবিউজ করতেছিল সেটা তো চলতেছেই। অ্যামিলিয়া জানায় সে বাসায় থাকা অবস্থাতে সে অনেক এনজাইটি ফিল করতো, বিকজ এভরি রাতে মানে সে ঘুমাইতে গেলে ভয় পাইতো যে আজকে কে আসবে, বাবা
নাকি দাদা। মানে আমি এটা বলার সময়ও আমার চেস্টের ভিতরে এমন একটা হেভিনেস ফিল করতেছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে একটা বাচ্চা যখন এরকম টাইপের একটা ফিল করে, ওই বাচ্চার থেকে মনে হয় না আর অসহায় কেউ আছে। কারণ এরা দুইজনই তার লাইফের সবচেয়ে টেক কেয়ার করার কথা, পুরো ওয়ার্ল্ড থেকে তাকে প্রোটেক্ট করার কথা, তারাই তার লাইফটা এভাবে নষ্ট করে দিচ্ছে। তারপরে এরকম অমানবিক নির্যাতন চলতে থাকে যতদিন পর্যন্ত আমেলিয়ার না টিনেজার বয়স হয়েছে। মানে তার যখন 12 থেকে 13 বছর বয়স, ততদিন পর্যন্ত তার সাথে এইসব ঘটনা ঘটে। স্কুলে সে একটা নর্মাল বাচ্চার মতোই মানে পরিচিতি পায়। মানে তাকে দেখে অ্যাকচুয়ালি বোঝা যেত না যে তার বাসায় এত কিছু চলছে। এখানে আমি একটা জিনিস মেনশন করতে চাই, আমি যখন ক্লাস 7 কিংবা 8-এ পড়তাম, তখন একটা আমার মেয়ের সাথে পরিচয় হয়। কোথায় কখন কীভাবে হয়েছে আমি তার পরিচয়টা দিয়ে যাচ্ছি না, বাট সে তখন ক্লাস 6-এ পড়তো। সে আমার কাজিনদের ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড না। মানে দেখতে শুনতে খুবই কিউট একটা মেয়ে, হাস্যোজ্জ্বল, বিকালবেলা মাঝে মাঝে খেলতে নামে। যতদূর জানতাম তার ফ্যামিলি অনেক স্ট্রিক্ট বলে সে রেগুলার খেলতে নামতে পারে না। তার বাবা অ্যাকচুয়ালি 2টা বিয়ে করছে, সে তার বাবার সেকেন্ড ঘরের সন্তান। ওকে, তো তার সৎ ভাই যে বড় ভাই আছেন 2জন, ওরা অনেক স্ট্রিক্ট। যখন তারা থাকে না তখনই মেয়েটা খেলতে নামতো, আর যখন তারা বাসায় থাকে তখন সে খেলতে নামতে পারতো না। পরবর্তীতে আমি কারোর থ্রুতে যেটা জানতে পারি, অ্যাকচুয়ালি তার বয়ফ্রেন্ডের থ্রুতে, বিকজ তার বয়ফ্রেন্ড আমার পরিচিত ছিল। ওকে, তো তার থেকে আমি যেটা জানতে পারি, সে তার বাসায় তার এই 2 সৎ ভাইয়ের দ্বারা অ্যাবিউজ হতো এবং সে প্রচণ্ড ভয় থাকতো, কাউকে কিছু বলতে পারতো না। সেটা তার বয়ফ্রেন্ডকে সে জানাইছিল আর কি। বাট মেয়েটাকে দেখলে একদমই বোঝা যেত না। সে যখন বাইরে নামতো, খেলতো, 8-10টা বাচ্চার মতোই লাগতো। সো আমি প্রথম দিকে জিনিসগুলো বিশ্বাস করতে চাইতাম না। আমি ভাবতাম যে মেবি মেয়েটা বানায় বলতেছে। পরে আমি জানতে পারি যে না, অ্যাকচুয়ালি তার সাথে এরকম ঘটনা ঘটতেছে। যখন একটা বাচ্চা মানে লাগাতার এরকম সিচুয়েশনের ভিতর দিয়ে যেতে থাকে, যতটুকু টাইম সে সেই বাসার থেকে বাইরে থাকে, আমার কাছে যেটা মনে হয়েছে সেই মেয়েটার স্টোরি জানার পর, যে মেবি তারা ওই টাইমটুক যতটুকু আনন্দ করা যায় ততটুকু করার চেষ্টা করে, আর ওই মুহূর্তে তারা তার সাথে যে অ্যাকচুয়ালি কী ঘটছে সেগুলো মনে করতে চায় না। অ্যামিলিয়ার ব্যাপারেও সেই জিনিসটাই করছে। সে যখন স্কুলে যাইতো, ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করতো, কারোর সাথে তো সে এগুলো শেয়ার করতো না, এবং তাকে দেখে বোঝাও যেত না যে সে এত কিছুর মধ্য দিয়ে যাচ্ছে। স্টুডেন্ট হিসাবে অ্যামিলিয়া খুবই ভালো স্টুডেন্ট ছিল, খুবই ইন্টেলিজেন্ট। তার আইকিউ ছিল 125, যে কারণে প্রত্যেকটা টিচারও তাকে অনেক পছন্দ করতো। অ্যামিলিয়া ছোটবেলা থেকে একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করতো, পড়াশোনা ভালো করলেই সে এই ফ্যামিলির থেকে দূরে সরতে পারবে। মানে পড়াশোনা করে সে যখন মুভ অন করবে, সে একটা ভালো লাইফ লিড করতে পারবে। তখন অ্যামিলিয়ার 15 বছর বয়স, তখনও তার সাথে এরকম অ্যাবিউসিভ রিলেশনশিপ ছিল তার বাবার এবং তার দাদার। সে তখন রিয়েলাইজ করতে পারে তার 13 বছরের যে ছোট বোনটা আছে, তার সাথেও হয়তো বা সেম জিনিসটাই হচ্ছে যেগুলো অ্যামিলিয়ার সাথে 2 দিন ধরে হয়ে এসেছে। নিজেরটা তো সে মেনে নিতে পারছে, তার ছোট বোনের সাথে যে এগুলো হচ্ছিল সে আর মেনে নিতে পারে না। সো সে কী করবে না বুঝতে পেরে স্কুলের এক টিচারের সাথে সে সব কিছু শেয়ার করে। সে টিচার এক মুহূর্ত দেরি না করে পুলিশকে জানিয়ে দেয় এবং তার বাসায় পুলিশকে পাঠানো হয় তার বাবাকে গ্রেপ্তার করার জন্য। এবার জাস্ট তার বাবাকে কিন্তু ডিরেক্টলি শোধনাগারে পাঠায় নাই, এবার তার লিটারেলি ট্রায়াল স্টার্ট হয় এবং তার বিপক্ষে সাক্ষী দিতে আসে অ্যামিলিয়া নিজে এবং অ্যামিলিয়ার মা। ফাইনালি এখন সে সাহস পেয়েছে হয়তোবা তার হাজব্যান্ডের এগেনস্টে কথা বলতে। এবং অ্যামিলিয়ার নানু, অ্যামিলিয়ার বাবা যখন দেখে যে তার শাশুড়ি, তার ওয়াইফ এবং তার মেয়ে তার এগেনস্টে সাক্ষী দিতে আসছে প্রমাণসহ, মানে সে একেবারে জিতে ক্ষোভে ফেটে যাচ্ছিল। সে যখন ট্রায়ালের জন্য অপেক্ষা করছিল জেলে বসে, সেখানে বসে সে একটা মাস্টার প্ল্যান করে যে একজন হিটম্যানকে দিয়ে আমি আমার শাশুড়ি, আমার ওয়াইফ আর আমার এই মেয়েকে আমি খুন করাবো। ওরা সাহস কোথায় পেল আমার এগেনস্টে এভিডেন্স নিয়ে সাক্ষী দিতে আসতে? তো উনি অ্যাকচুয়ালি ঠিক করে জেলের ভিতরে তো এখানে অনেক সন্ত্রাসী আছে, যে কাউকে আমি পটায় ফেলবো, যে তুমি যদি এই কাজটা করে দিতে পারো আমি তোমাকে পেমেন্ট দিব। তো সে তার জন্য একটা হিটম্যান জোগাড় করে এবং সত্যি সত্যি তাকে সে
অর্ডার দেয় এই তিনজনকে খুন করার জন্য। বাট সিনেমার মতো একটা ঘটনা ঘটে, যেই লোকটাকে সে অ্যাকচুয়ালি হিটম্যান ভাবতেছিল সে হচ্ছেন একজন আন্ডার কভার পুলিশ অফিসার। সে অ্যাকচুয়ালি জেলের ভিতরেই থাকে এবং অন্যান্য যত সব ক্রিমিনাল আছে তাদের ভিতরের খবর জানার জন্য অ্যাকচুয়ালি সে কাজ করে। এই লোকটার বিরুদ্ধে অলরেডি অ্যাবিউসের কেস চলতেছে এবং সে তার মেয়ে, তার ওয়াইফ এবং তার শাশুড়িকে সে মারার জন্য একটা হিটম্যানও খুঁজতেছিল। এখন তো তার নামে 2টা কেস হতে যাচ্ছে। সো নেক্সট ট্রায়ালে যখন সব প্রমাণাদি তার এগেনস্টে পেশ করা হয় জাজের কাছে, জাজ তাকে তো দোষী হিসাবে সাব্যস্ত করে, কিন্তু তাকে জেল দেয় মাত্র 4 বছরের। আমার কাছে মনে হয়েছে এই জাজেরও প্রবলেম আছে, নাহলে সে এই সিরিয়াস ব্যাপারগুলোকে কীভাবে এত সিলি মনে করে তাকে আমি 10 বছর হলেও মানতাম, 4 বছরের জেল তাকে কীভাবে দেয় আমি জানি না। অ্যামেলিয়ার ফাদার জেলে যাওয়ার পর থেকে অ্যামেলিয়া চেষ্টা করে তার লাইফটাকে যতটুকু পারে গুছিয়ে আনার জন্য। বাট অ্যামেলিয়া যেটা জানায়, তার বাবা জেলে যাওয়ার পর থেকে সে অনেক গিল্টি ফিল করতো। মানে এই গিল্টিটা তার কোথা থেকে আসতেছে আমি জানি না। মানে সে অলওয়েজ চিন্তা করতো যে ইয়াস, আমার বাবা আমার সাথে একটা খারাপ কাজ করছে, বাট দিন শেষে তিনি তো আমার বাবা, আমি আমার বাবার সাথে যা করছি এগুলোকে আমি ঠিক করছি। হ্যাঁ, উনি খারাপ কাজ করছে, বাট আমার কারণে সে এখন জেলে। অন্যদিকে তার মায়ের কথা চিন্তা করে করে তার খুব জিদ উঠতো যে আমার মা যদি ছোটোবেলা থেকে সাপোর্ট করতো, সে যদি অ্যাকচুয়ালি মানে আমার হয়ে কথা বলতে পারতো আমার বাবার সাথে, হয়তো বা আমার লাইফটা এতটুকু নষ্ট হইতো না। তো সব কিছু নিয়ে সে এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা সময় সে ডিসাইড করে সে আর এই বাসায় থাকবে না, সে বাসা থেকে বের হয়ে যাবে। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর কয়েক বছর সে বিভিন্ন টাইপের ফস্টার কেয়ার হোমে থাকে। সেখানে থাকতে থাকতে তখন তার বয়স প্রায় 17 বছর বয়সে সে একটা রিলেশনশিপে জড়িয়ে যায় এবং অ্যাক্সিডেন্টলি সে প্রেগনেন্টও হয়ে যায়। আমেরিকাতে 18 বছর বয়সের পর থেকে যে কেউ প্রেগনেন্ট হতে পারে, মানে লিগালি। মানে ইলিগালি তাকে তার থেকে বয়সে অনেক বড় একজন পার্সন তাকে প্রেগনেন্ট করে ফেলছে। এখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তোমার বয়ফ্রেন্ডকে, সে ভয় বলতে পারতেছিল না, কজ এটা আবার ফাইলের একটা কেস হয়ে যেতে পারে, যেহেতু আন্ডার এজের মেয়েটাকে কোনো একজন বয়সপ্রাপ্ত লোক প্রেগনেন্ট করে ফেলছে। তো সে যেটা চিন্তা করে, আমি যদি আমার বয়ফ্রেন্ডকে জেলে না পাঠাতে চাই, আমার তাকে তাহলে বিয়ে করে ফেলতে হবে, তাহলে আমাদের বাচ্চাটাও লিগাল হবে আর আমাদের বিয়েটা হয়ে যাবে, কোনো ঝামেলা আর থাকবে না। সো শেষে অ্যামেলিয়া 17 বছর বয়সে তার থেকে প্রায় 9 বছরের বড় একজন লোককে বিয়ে করে এবং তার প্রথম সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। বিয়ে করার পর অ্যামেলিয়া চিন্তা করে যে হয়তোবা তার লাইফের সব সমস্যা এখানেই শেষ হয়ে যাচ্ছে। বাট যেহেতু বিয়েটা কিন্তু জাস্ট তার বয়ফ্রেন্ডকে জেল থেকে বাঁচানোর জন্যই ছিল, অ্যাকচুয়ালি মন থেকে সেভাবে প্ল্যানিং করে তারা বিয়েটা করে নাই। কিছুদিনের ভিতরেই তাদের রিলেশনশিপে অনেক ঝামেলা আসা স্টার্ট হয়। একটা পর্যায়ে অ্যামেলিয়া তার ফার্স্ট হাজব্যান্ডকে ডিভোর্স দিতে বাধ্য হয়। এরপর অ্যামেলিয়া আরও কয়েকটা রিলেশনশিপে জড়ায়, বাট সেই রিলেশনশিপগুলোও খুব একটা ভালো ছিল না। অবশেষে মানে সে যে কয়েকটা রিলেশনশিপ করে সেখান থেকে সে আরও 2বার প্রেগনেন্ট হয় এবং তার আরও 2টা বাচ্চা জন্মায়। সো এই কয়েক বছরের ভিতরে অ্যামেলিয়া রিলেশনশিপ করতে করতে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথেও জড়িয়ে যায়। মানে রাইট নাও যে তার কারেন্ট বয়ফ্রেন্ড, সে আবার এক্সটিক বার্ডস জঙ্গল থেকে ধরে এনে সেগুলো হচ্ছে বাইরের দেশে পাচার করে এবং তার বয়ফ্রেন্ডকে সাপোর্ট করার জন্য সেও অ্যাকচুয়ালি এই ইলিগাল কাজগুলোতে তাকে সাপোর্ট করতো। আর এভাবেই সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে যায়। এভাবে কিছুদিন চলতে চলতে অ্যামেলিয়া রিয়েলাইজ করতে পারে এভাবে আর যাই হোক জীবন চলতে পারে না। তার 3টা বাচ্চা রয়েছে, তাদের লাইফের অ্যাকচুয়ালি সিকিউরিটি কী, এইসব কথা চিন্তা করে সে তার GED কমপ্লিট করে এবং সে একজন সার্টিফাইড মাসাজ থেরাপিস্ট হন। এই থেরাপি ম্যাসাজের বিজনেস স্টার্ট করার পর থেকে সে ভালোই টাকা আর্নিং করা স্টার্ট করে। মাসাজ থেরাপির বিজনেস করতে করতে তার এক কাপেলের সাথে পরিচয় হয়, জশ অ্যান্ড হেদার। তখন তারা তাদের আর্লি 20s ছিল যখন তাদের এমিলিয়ার সাথে পরিচয় হয়। মানে এমিলিয়ার যখন 21 বছর বয়স, তখন জশ আর হেদারের বয়স ছিল 23 কিংবা 24 বছর। জশ আর হেদার হচ্ছে হাই স্কুল সুইটহার্ট, মানে একদম পিচ্চিকাল থেকে তাদের রিলেশনশিপ। জশের জন্ম হচ্ছে 1981 সালের অগাস্ট মাসের 16 তারিখে মিসিসিপি শহরে। জশ বড় হয়ে ওঠে। আর জশের চাইল্ডহুড ব্যাপারে যেটা জানা যায়, অ্যামেলিয়ার মতোই তার চাইল্ডহুডটা অনেক কষ্টের ছিল। জশের যখন 7 বছর বয়স, তখন তার মা তার বাসায় তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে আসে
তার মা অ্যাকচুয়ালি সিঙ্গেল মাদার ছিল। আর এই যে তার মার নতুন বয়ফ্রেন্ড তাদের বাসায় মুভ করে, সে এক্সট্রিম লেভেলের খারাপ একজন পার্সন ছিল। যশের মার এই বয়ফ্রেন্ড যশকে এত মারধর করত, কয়েকবার এই মারধরের কারণে তার হেড ইনজুরি হয়েছে, যে কারণে তাকে কয়েকটা ক্লাস 2-3 বার করে রিপিট করা লাগছে। যশের বাসায় একমাত্র তার গ্র্যান্ডমাদার ছিল যে তাকে অ্যাকচুয়ালি অনেক ভালোবাসতো। যখন যশ টিনেজার তখন তার গ্র্যান্ডমাদার মারা যায়, আর এতে যশ একদম ডিপ্রেশনে চলে যায়, কজ আর তাকে ভালোবাসার মতো কেউ তার লাইফে নাই। এরপর থেকেই সে বিভিন্ন টাইপের উত্তেজিতমূলক পাউডার গ্রহণ করা স্টার্ট করে। উত্তেজিতমূলক পাউডার এবং ড্রিঙ্কস খাওয়ার সাথে সাথে সে ক্রিমিনালিং কাজের সাথেও জড়িয়ে যায়, চুরি ডাকাতি ছোটোখাটো কাজ সে সব কিছুই করা স্টার্ট করে। একবার সে জেলেও যায়, একজনের বাসায় সে ডাকাতি করতে যায়, তার বাসা থেকে আবার গান চুরি করার জন্য। তখন যশের 16 বছর বয়স, অলরেডি সে কোনো একটা ক্রাইম করে কেবলমাত্র জুভেনাইলের জেল থেকে বের হয়েছে, তখনই তার পরিচয় হয় 16 বছর বয়সের হেদারের সাথে। হেদার তার স্কুলে ছোটবেলা থেকেই পপুলার, কজ সে দেখতে অনেক সুন্দর ছিল, মডেলদের মতো অনেক ছেলেরাই তাকে তার গার্লফ্রেন্ড বানাতে চাইতো। হেদারের যখন 16 বছর বয়স, পড়াশোনার পাশাপাশি সে একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসে কাজও করতো, আর সেখান থেকেই অ্যাকচুয়ালি পরিচয় হয় তার যশের সাথে। খুব দ্রুত তারা দুজনকে পছন্দ করে ফেলে এবং তারা রিলেশনশিপে জড়িয়ে যায়, এবং এই রিলেশনশিপটা কোয়াইট সিরিয়াস হয়ে যায় কিছুদিনের ভিতরেই। যখন যশ আর হেদার তারা রিলেশনশিপ স্টার্ট করে, দুজনের বয়সে 16, বুঝতেই পারতেছো টিনেজার কালের তাদের ফার্স্ট লাভ, দুজনের জন্য লিটারেলি পাগল ছিল। তাদের রিলেশনশিপের পিরিয়ডটা খুবই শর্ট, বাট এই টাইমেই তারা দুজনের খুব কাছে এসে যায়। বাট এর ভিতরেই হেদারের সাথে খুবই ট্রমাটাইজিং একটা ঘটনা ঘটে। তার ফ্যামিলি মেম্বারের কোনো একজন তাকে অ্যাবিউজ করে, আর এই ঘটনা ঘটার পর হেদার যশকে জানায় সে তার বাসা থেকে মুভ করতে চায়, এখানে আসে থাকবে না, আর সেটার জন্য সে যশের হেল্প চায়। যদিও বা তাদের রিলেশনশিপটা কিন্তু এতটাও ট্রাস্টওয়ার্দিও হয়ে ওঠে নাই যে সে এই ছেলের হাত ধরে পালিয়ে যাবে, বাট এই মুহূর্তে হেদারের আর কোনো উপায় ছিল না। সো কোনো কিছু চিন্তা না করে যশের হাত ধরে হেদার তার বাসা থেকে বের হয়ে চলে আসে। তো যশ তার মায়ের সাথে সব কিছু শেয়ার করে। যখন যশের মা জানতে পারে অ্যাকচুয়ালি হেদারের সাথে কি হয়েছে, ইমিডিয়েটলি তিনি হেদারকে বলে, তুমি চাইলে আমাদের বাসায় মুভ করতে পারো, তুমি এখানেই থাকবা, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট যশের সাথে যত কিছুই হোক না কেন, যশের মা অ্যাটলিস্ট হেদারকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এটা অনেক বড় বিষয়। যশের মা হেদার আর যশের রিলেশনশিপটা খুব ইজিলি মেনে নেয়, এবং হেদারও যশের মাকে এবং যশকে খুব পছন্দ করে। ওরা একসাথে থাকা স্টার্ট করে। যখন হেদারের 18 বছর বয়স, তখন সে প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রথম সন্তানকে সে পৃথিবীতে নিয়ে আসে। অন্যদিকে যশ যেহেতু বাবা হতে চলেছে, সে তার লাইফটাকে রাইট নাও অনেক সিরিয়াসলি নেওয়া স্টার্ট করে। সে বিভিন্ন টাইপের জব করা স্টার্ট করে। এর ভিতরে মায়ের বাসায় থাকতে থাকতে দুজন কাজ করতে করতে এতটুকু টাকা তারা জমাইতে পারে যে তারা তার মায়ের বাসা থেকে মুভ করে তারা নিজেদের একটা ফাইনালি বাসা নিতে পারবে। সো 18 বছর বয়সে যশ অ্যান্ড হেদার যশের মায়ের বাসা থেকে মুভ করে তারা নতুন জায়গায় একটা বাসা নেয়। এতক্ষণ পর্যন্ত যশ আর হেদারের সংসারটা সুন্দর করেই কাটছিল, বাট বেশি দিন সুন্দর করে তো কাটে না, না হলে তো আর আমরা আজকের 12 প্যাচেলে তাদের গল্প বলি না। যখন থেকে যশ অ্যান্ড হেদার তাদের নিজেদের বাসায় মুভ করলো, কিছুদিনের ভিতরেই যশ খুবই উত্তেজিতমূলক একটি দ্রব্য যার নাম ক্রিস্টাল, সেটাকে আবিষ্কার করে, এবং এরপর থেকে সে এটা কনজিউম করা স্টার্ট করে। আর এটাতে সে এতটাই নেশাগ্রস্ত হয়ে যেতে থাকে, তার ফ্যামিলি কোথায় কে আছে এসব ব্যাপারে ওই সময় যশের আর কোনো জ্ঞান কাজ করে না। এরপর থেকে বলতে পারো হেদার আর তার রিলেশনশিপ একেবারে নষ্ট হয়ে যায়। ইনকাম কিন্তু যশই করতো এবং হেদার তার বাচ্চাকে বাসায় পালতো, সে হাউসওয়াইফ। এই নেশা করতে করতে যশ অ্যাকচুয়ালি তার চাকরিটা হারায় ফেলে। এখন তাদের বাসায় ইনকাম করারও কেউ নাই। তো যশ চিন্তা করে, যেহেতু আমার জব চলে গেছে, কোনো না কোনোভাবে আমাকে তো আর্ন করতেই হবে। ও শর্টকাট যে ওয়েটা খুঁজে বের করে, যেহেতু আমি উত্তেজিতমূলক পাউডার অথবা এরকম বস্তু কনজিউম করতে পছন্দই করি, কেননা আমি এসবেরই বিজনেস স্টার্ট করি। তো একে তো ছেলে এখন নেশা করে, এখন নেশা জাতীয় বস্তুর বিজনেস করাও স্টার্ট করে।
যশ অতীতে যেমনই হোক না কেন হেদারকে তো সে অনেক পছন্দ করতো, হেদারের জন্য অনেক কেয়ার করতো। হেদার যেটা জানায়, যখন থেকে এইটা সে নেওয়া শুরু করে আস্তে আস্তে তার পার্সোনালিটি চেঞ্জ হতে থাকে। এখন সে খুবই শর্ট টেম্পার, কথায় কথায় অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং কিছুদিনের ভিতরে যশের ভিতরে এতটাই চেঞ্জ আসা স্টার্ট হয়, একটা পর্যায়ে সে হেদারের গায়ে হাত তোলা স্টার্ট করে। এরকমভাবে লাইফ চলতে চলতে একটা পর্যায়ে হেদার ফেড আপ হয়ে যায় যে আর যাই হোক এরকম টক্সিক পরিবেশে আমি আমার বাচ্চাকে বড় করব না, আমি চাই না ও এগুলো দেখে বড় হোক। তাই রাগ করে সে তার দাদির বাসায় চলে যায়। কিছুদিন পর যশ রিয়েলাইজ করতে পারে, হ্যাঁ আমি কি ভুল করলাম, আমার গার্লফ্রেন্ড চলে গেছে, আমার বাচ্চা চলে গেছে, ওদেরকে যার আমি কিভাবে থাকবো। যশ হেদারের দাদির বাসাতে যেয়ে ওর হাত পায়ে ধরে রিকোয়েস্ট করে, মাপ চায়। এরপর তাকে এবং তার বাচ্চাকে তার বাসায় নিয়ে ব্যাক করে। সে আবার কিছুদিন পর নেশা করা স্টার্ট করে। হেদার এগুলো দেখে রাগ করে, সে আবার দাদির বাসায় চলে যায়। আবার যশ তার হাত পায়ে ধরে তাকে বাসায় নিয়ে আসে। মানে এটা তাদের একটা রেগুলার স্টোরিতে পরিণত হয়েছে। মানে যখনই হেদার তাকে ছেড়ে চলে যায় তার দাদির বাসাতে, তখনই সে রিয়েলাইজ করতে পারে সে জীবনে কত বড় ভুল করছে। তখনই সে হেদারকে বলে যে বিশ্বাস করো, আমি নেশা করা ছেড়ে দিছি, আমি এগুলো আর করবো না, প্লিজ তুমি ফেরত আসো। হেদারও তার বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে করে প্রত্যেকবার আসে এবং সে ধোঁকা খায় এবং সে দাদির বাসায় আবার বাচ্চাকে নিয়ে চলে যায়। এই জন্য সত্যি কথা বলতে গেলে কখনো ড্রাগ অ্যাডিক্টেড পার্সনকে বিশ্বাস করতে হয় না। মানে তাদের মুখের জবানের কোনো মূল্য নাই। তারা ওই মুহূর্তে কোনো কিছু অ্যাচিভ করার জন্য সব ধরনের কসম তারা কাটতে পারবে, তারা মাপ চাইতে পারবে, তাদের দ্বারা সব কিছু সম্ভব। তাদের রিলেশনশিপের এরকম টক্সিন অন অ্যান্ড অফ হওয়ার ভিতরে হেদার আবার প্রেগনেন্ট হয়ে যায়। আর এই বেবিটা তাদের লাইফে আসার পর হেদার এবং যশ ডিসাইড করে যে অ্যাকচুয়ালি আমাদের এই বাচ্চাটা পালার কোনো যোগ্যতাই নাই, যেহেতু আমরা আমাদের লাইফের এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তোরা দুজন মিলে ডিসাইড করে এই বাচ্চাটাকে তারা অ্যাডপশনে দিয়ে দিবে। এই ছোট বাচ্চাটাকে অ্যাডপশনে দেওয়ার পর থেকে যশ অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারে লাইফে সে কত বড় ভুল কাজ করেছে। তো হেদারকে সে জানায় যে যেহেতু এখানে থেকে সে অন্য কোনো কাজ করতে পারতেছে না, যেহেতু সে বিজনেসের সাথে জড়িয়ে গেছে, তাই তারা ডিসাইড করে তারা রিলোকেটেড হবে। সো মিসিসিপি থেকে তারা ফ্লোরিডার অন্য সাইডে, যেটার নাম হচ্ছে মারিয়াম কাউন্টি, সেখানে তারা মুভ করে। সো মারিয়াম কাউন্টিতে রিলোকেটেড হওয়ার পর যশ যথেষ্ট সোবার হয়ে গেছে, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। সে আর কোনো ধরনের উত্তেজিতমূলক অবজেক্ট সেবন করছে না। তো মারিয়াম কাউন্টিতে আসার পরই যশ আর হেদারের সাথে প্রথমবারের মতো পরিচয় হয় অ্যামেলিয়ার সাথে। তো এখন আমরা চলে আসি 2006 সালে। 2006 সালে এমিলিয়ার বয়স এখন 21 এবং হেদার আর যশের বয়স 24 বছর। 21 বছরের এমিলিয়া জেমি অ্যাকাম নামের একজন লোককে রাইট নাও ডেট করছে। সে তার এই 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চার বাবা। জেমির সাথে এমিলিয়ার পরিচয় হাই স্কুল থেকেই, মানে তাদের কথাবার্তা হয়তো ওরকম তারা রিলেশনশিপে যায় নাই, হয়তো বা মাঝখানে একটু রিলেশনশিপে ছিল, আবার তাদের ব্রেকআপ হয়ে গেছিল। ওদের রিলেশনশিপটা প্রথম দিকে এরকম অন অ্যান্ড অফই থাকে। এর ভেতরে এমিলিয়া মুভ অন করছে, তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, ডিভোর্সও হয়ে গেছে, কয়েকজনের সাথে রিলেশনশিপও করছে। এরপর যে তার জেমির সাথে আবার একটা টাইমে পরিচয় হয়, তাদের ভিতরে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়, এরপর তারা রিলেশনশিপে আসে এবং অ্যামিলিয়া প্রেগনেন্ট হয় এবং এখন অ্যামিলিয়ার আর জেমির এখন একটা বেবি রয়েছে। বাট তারাও কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা বিয়ে পর্যন্ত এখনও করে। মারিয়াম কাউন্টিতে আসার পর যশের অ্যাকচুয়ালি প্রথমবারের মতো পরিচয় হয় জেমির সাথে। প্রথম দিকে তাদের হাই হ্যালো রিলেশনশিপ ছিল, আস্তে আস্তে তারা খুবই ক্লোজ ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়। এবং যেহেতু জেমির গার্লফ্রেন্ড হচ্ছে অ্যামেলিয়া, সেই সুবাদেই যশ এবং হেদারের সাথে অ্যামেলিয়ার পরিচয় করিয়ে দেয় জেমি। এরপর থেকে ওরা বলতে পারো যে কাপল ডেটে যাইতো, এরকম 4 জনের একটা গ্রুপ তারা তৈরি করে এবং প্রায় তারা দেখা সাক্ষাৎ করে। এভাবেই আস্তে আস্তে তাদের ভিতরে ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। সো মারিয়াম কাউন্টিতে আসার পর কয়েক বছরের ভিতরে, মানে 2006 সালের দিকে হেদার আবার প্রেগনেন্ট হয়। এটা হচ্ছে তার 3rd চাইল্ড। হেদারের প্রেগনেন্সির কারণে আস্তে আস্তে যশ আর হেদারের ভিতরে দূরত্ব আসতে থাকে। অন্যদিকে অ্যামেলিয়া আর জেমির ভিতরে কিছু একটা হয়েছে, ওরা ইদানিং মানে একটু ব্রেকে রয়েছে, ওদের ভিতরে রিলেশনশিপ খুব একটা ভালো চলতেছে না। এই 2 কাপেলের যখন মানে ডিস্টেন্স চলতেছিল রিলেশনশিপে, এর ভিতরে হঠাৎ করে যশ আর এমিলিয়ার ভিতরে ভালো একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। আর এর ভিতরেই হঠাৎ করে
যশ এবং এমিলিয়ার একজন কমন ফ্রেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই খবরটা যখন এমিলিয়া জানতে পারে, ও ঠিক করে ও মাই গড, এরকম একটা খবর আমি ফোনে কীভাবে যশকে জানাই। আমি ওর সাথে দেখা করে ওকে জানাই, কজ দুজনেরই ফ্রেন্ড মারা গেছে, দুজনেই বলতে পারো একটু ইমোশনাল অবস্থায় রয়েছে, এখন মন মেজাজ ভালো নাই। তোরা দুজন দেখা করে, দুজনের সুখ দুঃখের কথা আলাপ করতে করতে ওরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে ফেলে। ওরা মনে করে এভাবেই দুজন দুজনকে আমরা সাপোর্ট দিব। তো এখান থেকেই যশ আর এমিলিয়ার কাইন্ড অফ রিলেশন স্টার্ট হয়। একদিকে হেদার প্রেগনেন্ট অবস্থায় বাসায় পড়ে আছে, অন্যদিকে যশ প্রতিদিন কোনো অজুহাত দিয়ে বাসা থেকে বের হয়ে যেত শুধুমাত্র এমিলিয়ার সাথে দেখা করার জন্য। আমরা জানি এই দেখা শুধু দেখা না, এই দেখা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার দেখা। লিটারেলি হেদার তো তার পুরো প্রেগনেন্সিটা একা একাই কাটাইছে। যশ তাকে কোনো রকম হেল্প করে নাই, সাপোর্ট দেয় নাই। যখন তার ডেলিভারির সময় হয় ওই টাইমটাতেও যশ ওর পাশে ছিল না, কোনো একটা অজুহাত দিয়ে সে এমিলিয়ার সাথে দেখা করতে চলে যায়। যশ আর এমিলিয়ার ভিতরে এই অ্যাফেয়ার রিলেশনশিপটা চলে প্রায় 1 বছরের উপরে। সো 1 থেকে 1.5 বছর পর ফাইনালি হেদার জানতে পারে তার পিঠ পিছনে তার বান্ধবী এবং তার বয়ফ্রেন্ড রিলেশনশিপে জড়াই গেছে। এটা জানার পর মানে হেদার তো প্রচণ্ড রেগে গেছে। মানে এর আগেও তার বয়ফ্রেন্ড এদিক ওদিক ছোক করছে, সেটা আলাদা বিষয়, বাট এখানে এমিলিয়া কিন্তু হেদারেরও ক্লোজ ফ্রেন্ড। সেই জিনিসটা অ্যাকচুয়ালি হেদার আর মেনে নিতে পারে না। এই জিনিসটা যখন হেদার জানতে পারে, 1 মুহূর্ত দেরি না করে ওর 2 বাচ্চাকে নিয়ে ব্যাগ ট্যাগ রেডি করে সে আবার ওর দাদির বাসায় রওনা দেয়। হেদার যখন মিসিসিপিতে চলে যায় তার 2 বাচ্চাকে নিয়ে, তখন লিটারেলি যশ ফিল করতে পারে আমি তো একটু ভুল করে ফেললাম। হ্যাঁ, এমিলিয়াকে আমার ভালো লাগছে, মানে ও একটা ওর সাময়িকক্ষণের ওর লাইফের স্পার্কেল বলতে পারো। বাট এন্ড অফ দ্য ডেতে যশ যখন চিন্তা করে সে তার হোল লাইফ কার সাথে কাটাতে চায়, সেটা হেদার ছাড়ার কেউ না। তো যখন হেদার চলে গেছে, ও তো পাগল হয়ে গেছে, গার্লফ্রেন্ড তো আমার বাচ্চাগুলোকেও নিয়ে গেছে। সো সে যদি ফেরত না আসে, আমি তোমার বাচ্চাদের সাথেও যোগাযোগ করতে পারবো না। মানে হ্যাঁ, এমিলিয়াকেও পছন্দ করে, বাট অ্যাজ এ সাইড চিক হিসাবে, বাট মেন ক্যারেক্টারে সে হেদারকেই পছন্দ করে। যশ 2 সপ্তাহের ভিতরে এমিলিয়ার সাথে ব্রেকআপ করে ফেলে এবং ওই মুহূর্তেই সে মিসিসিপিতে যায় হেদারের কাছে মাপ চাওয়ার জন্য। হেদারের হাত পা ধরে সে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আর এগুলো কখনো করবো না, প্লিজ তুমি আমাকে মাপ করে দাও। যশ লিটারেলি কান্না করে ভিক্ষা করতে থাকে সেকেন্ড চান্স হেদারের কাছে, যে সে যদি আর একবার চান্স দেয় আর কখনো সে তাকে কষ্ট দিবে না, সে আর চিট করবে না, সে তাদের রিলেশনশিপের উপরে ওয়ার্ক করতে চায়। একটা পর্যায়ে সব কথা শুনতে শুনতে হেদারের মনটা গলে যায় এবং সে তার এই বয়ফ্রেন্ডকে আবার চান্স দেয়। তো এরপর থেকে তাদের রিলেশনশিপটা মোটামুটি ভালোই চলতে থাকে। তো 5 মাস ওদের সংসারটা ভালোই কাটতেছিল। হঠাৎ করে যশ ডিসাইড করে যে তারা আবার ফ্লোরিডাতে আসবে। আমার মনে হয় না যে হেদার বা অন্য কোনো মেয়ে হেদারের জায়গায় থাকলে সে আর সেকেন্ড চান্স দিবে তার বয়ফ্রেন্ডকে আবার সেই জায়গাতে ফেরত যেতে যেখানে ওর এক্স গার্লফ্রেন্ড রয়েছে। বাট সামহাও যশ ওকে পটায় যে ওখানে ওদের কাজ আছে, ওদের বাসা আছে, ওদের ওখানে ফেরত যেতে হবে। তো হেদার ওর বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে ওরা আবার ফ্লোরিডাতে ব্যাক করে। আর এই এরিয়াতে ব্যাক করার কয়েকদিনের ভিতরেই যশ আবার উত্তেজিতমূলক পাউডার এবং ড্রিঙ্কস করা স্টার্ট করে এবং আগে যেভাবে হেদারের সাথে খারাপ ব্যবহার করতো সেরকম খারাপ ব্যবহার করা স্টার্ট করে। আর হেদার এই জিনিসটা দেখে অনেক অবাক হয় যে তুমি আমাকে কি প্রমিস করছিলা, তুমি এসব আর করবা না, তুমি এখন এগুলো কেন করতেছো। তো এগুলো নিয়ে একটা পর্যায়ে হেদার আর যশের আবার ঝগড়া হয়। আর এই ঝগড়ার একটা পর্যায়ে যশ রিয়েলাইজ করতে পারে আমার অ্যাকচুয়ালি তোমার কাছে ব্যাক করা উচিত হয় না, এমন একটা কাজ করি, আমি এমিলিয়ার কাছে ফেরত যাই। আর এই কথা বলে যশ যখন এমিলিয়ার কাছে ব্যাক করে, এমিলিয়াও কি পরিমাণে নির্লজ্জ আমি জানি না, এমিলিয়া আবার যশের সাথে রিলেশনশিপ স্টার্ট করে। তো যখন যশ আর এমিলিয়া আবার প্রেম করা স্টার্ট করছে, একটা পর্যায়ে হেদার এটা জানতে পারে। এবার হেদার এটা জানার পর সে কিন্তু রাগ করে আর দাদি বাড়িতে ব্যাক করে নাই। এবার সে ডিরেক্টলি যশের সাথে কথা বলে যে তুমি একজনকে চুজ করো, আমি নাকি এমিলিয়া। তুমি যদি আমাকে চুজ না করো আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে চলে যাব, আর এবার যদি চলে যাই আর কখনো ব্যাক করবো না। তোমাদের
একটা জিনিস মাথায় রাখতে হবে, যশ যতই অ্যামিলিয়ার প্রতি আকৃষ্ট হোক না কেন, দিন শেষে ওই ভয়টা পায় হেদার না ওকে ছেড়ে চলে যায়। সো হেদার যখন ওকে এরকম একটা টাইট দিছে, ও বলে আচ্ছা ঠিক আছে, আমি এমিলিয়ার সাথে ব্রেকআপ করে আবার তোমার কাছে চলে আসতেছি। আর হেদারও তাকে ব্যাক নিয়ে নেয়। আমার কাছে এখন যে জিনিসটা মনে হয়েছে, হেদার আর তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে না, এখন হেদার আর এমিলিয়ার ভিতরে কম্পিটিশন লেগে গেছে যে অ্যাকচুয়ালি যশ হবে কার। মানে এতে কিছু আসে যায় না যে যশকে নেওয়ার পর অ্যাকচুয়ালি হেদার কী করবে। ওর অ্যাচিভমেন্ট এটাই যে রাইট নাও আমার বয়ফ্রেন্ড আমার কাছে ব্যাক করছে, তোমার মতো মেয়েকে ডিচ করে। মানে আমার কাছে লিটারেলি মনে হয়েছে যে তাছাড়া কোনো একটা মেয়ে তার এইরকম চিটিংবাজ বয়ফ্রেন্ডকে ব্যাক নিবে না, যদি তার একটা ক্রোধ জিদ না কাজ করে যে তুমি যদি আমার না হইতে পারো তুমি কারো হবা না। তো আজকে স্টোরিটা শুনে তোমাদের কাছে যত না ম্যাসি মনে হয়েছে, এখান থেকে এই স্টোরিটা আরও ম্যাসি হওয়া স্টার্ট করতেছে। মানে লিটারেলি আমার কাছে মনে হয়েছে হেদার আর এমিলিয়া একটা প্রতিযোগিতা লাগছে, যশ হবে কার। মানে এই যে যশ হেদারের কাছে ব্যাক করলো, ব্যাক করার কিছুদিনের ভিতরে ওদের মধ্যে আবার ঝগড়া হয়। এরপর যশ বলে ইউ নাম্বার আমি অ্যামিলিয়ার কাছে চলে যাব। অ্যামিলিয়া কিন্তু মানে ওর কোনো ইগো নাই, কিচ্ছু নাই। মানে একটা মেয়ে বলবে না যে তুমি কতবার ওর সাথে ব্রেকআপ করে তুমি আমার কাছে আসবা, যতবার যশোর কাছে আসছে ও যশকে আপন করে নিচ্ছে। আবার কয়েক সপ্তাহ যেতে থাকে, হেদার এসে আবার বলে তুমি আমার সাথে রিলেশন রাখবা কি রাখবা না বলো। আর যেহেতু মানে যশের একটা উইক পয়েন্ট আছে, যখনই হেদার তাকে ডাক দেয় সে আবার চলে যায়। মানে এরপর থেকে মানে জাস্ট যশ কয়দিন ওর কাছে থাকে, কয়দিন এর কাছে থাকে, কয়দিন ওর কাছে থাকে, কয়দিন এর কাছে থাকে, এইভাবে করে ওদের রিলেশনশিপ চলতে থাকে। এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ দুই গার্লফ্রেন্ডের কাছে আসা যাওয়া করতে করতে 2008 সালের জুন মাস চলে আসে। এখন যশ আর হেদারের বয়স 26 বছর আর এমিলিয়ার 23 বছর। 2008 সালে যখন যশ আবার এমিলিয়ার কাছে চলে যায়, এবার হেদার মনে করে যে না, এবার আমি পার্মানেন্টলি চলে যাব আমার দাদির বাসায়, আর এই বাচ্চাগুলোকে আমি আর কখনো যশের সাথে দেখা করতে দিব না। তাই যশের সাথে এবার যখন হেদারের ব্রেকআপ হয়ে যায়, ও আবার যশের কাছে ব্যাক না যে ও চিন্তা করে যে আমি ফাইনালি আমার লাইফে মুভ অন করবো। এরপর বেন নামের একজন লোকের সাথে তার পরিচয় হয়। এই পরিচয়টা হয় কিভাবে, হেদারের তো ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাকে দেখাশোনা করার পাশাপাশি ও বেবি সিটিংয়েরও কাজ করতো। তো বেন নামের লোকটারও একটা বাচ্চা আছে, যেটা কিনা হচ্ছে হেদারের যে 3 নম্বর বেবিটা রাইট নাও রয়েছে ওর সমান। তো বেন তার বাচ্চাকে বেবি সিটিংয়ের জন্য কয়েকবার হেদারকে ডেকেছে। এখান থেকেই হেদারের সাথে বেনের পরিচয়। আস্তে আস্তে ওদের একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। আর যেহেতু ওদের 2টা বাচ্চাই সেম এজের, দুইজনই সিঙ্গেল, মানে এখান থেকেই বলতে পারো কাইন্ড অফ ওদের রিলেশনশিপ স্টার্ট হয়। হেদার আর বিনের রিলেশনশিপটা খুব দ্রুত সিরিয়াস হতে থাকে, কজ হেদার অ্যাকচুয়ালি যে জিনিসগুলো খুঁজতেছিল যশের ভিতরে, সেই জিনিসগুলো ও দেখে বেনের ভিতরে আসছে। সে খুবই কেয়ারিং, সে হেদারকে অনেক ভালোবাসে, তার জন্য রান্না করে, তার টেক কেয়ার করে। সে কিন্তু যশের কাছে এর থেকে বেশি কিছু চায় নাই। একটা মেয়ে হিসাবে আমি খুবই বলবো তার চাহিদা বেয়ার মিনিমাম ছিল। তো যখন সে দেখে যে বিন ওকে অ্যাকচুয়ালি পছন্দ করে, ও ডিসাইড করে ও বিনের সাথে মুভ অন করবে এবং ওরা কিছুদিনের ভিতরেই লিভ টুগেদার করা স্টার্ট করে। হেদার কিন্তু এবার সিরিয়াসলি মুভ অন করে ফেলছে। ওর আর যশের প্রতি কোনো মায়া মমতা কাজ করতেছে না। বাট যশের কি এটা ভালো লাগবে? ও কিন্তু আমিলের সাথে হ্যাপি আছে, বাট ও যখন জানতে পারছে হেদার ওর পিছে পিছে আর আসতেছে না, অলরেডি সে একজনকে পেয়ে গেছে যে অ্যাকচুয়ালি তাকে ভালোবাসে, যশের এখন মাথা খারাপ হয়ে গেছে। যেভাবেই হোক এখন সে হেদারকে তার লাইফে নিয়ে আসবে। কি পরিমাণে টক্সিক এরা, আমি এটাই চিন্তা করতেছিলাম এই গল্পটা নিয়ে রিসার্চ করার সময়। মানে যশ এখন লিটারেলি হিংসা করা স্টার্ট করে দিছে। মানে হেদার ওকে ছাড়া অন্য একজন পুরুষের সাথে ভালো থাকবে, এটা তো যশের পছন্দ হবে না। ও লিটারেলি বিন অ্যান্ড হেদারকে স্টক করা শুরু করে দেয়। ওরা কখন কোথায় যাচ্ছে সেগুলো দেখতো। ইভেন মধ্যরাতে ওর বাসার সামনে গাড়ি চালিয়ে টহল দিত যে দেখি হেদারকে একবার চান্সের জন্য সে দেখতে পারি কি না। ইভেন ইন্ডিভিজুয়ালি বিন এবং হেদারকে ও থ্রেট দিছে যে যদি তোমরা ব্রেকআপ না করো তোমাদেরকে
করে ফেলবো। একবার শেষ পর্যন্ত যশ হেদার আর বিনের বাসায় যায় হাতে বন্দুক নিয়ে ওদেরকে দুইজনকে একসাথে থ্রেট দিতে, যে এতদিন ধরে তোমাদেরকে যে আমি বলতেছি ব্রেকআপ করতে, তোমরা এখনও ব্রেকআপ করতেছো না, আজকে ব্রেকআপ করবা কিনা বলো, নাহলে তোমাদেরকে গুলি করে মেরে ফেলবো। মানে আমি জাস্ট এই গল্পটা রিসার্চ করার সময় চিন্তা করতেছিলাম এই যশ কি পরিমাণে টক্সিক একটা ছেলে। মানে তুমি যদি একটু দেখো আমাদের সারাউন্ডিংয়ে এরকম টাইপের অনেক রিলেশনশিপ দেখতে পাবা যে এক্স মুভ অন করে ফেলছে, এটা অনেকেই সহ্য করতে পারে না, মানে এখন সে তাকে ব্যাক নিয়েই ছাড়বে। যশ কিন্তু অ্যামেলিয়ার সাথে ব্রেকআপ করে নাই, স্টিল ওরা রিলেশনশিপে আছে, সুখে আছে, শান্তিতে আছে। এরপরও এই ছেলেটার মনে এত হিংসা, সে তার এক্সের সুখ দেখতে পারতেছে না, মানে ও এখন ওদের দুইজনের ব্রেকআপ করাই ছাড়বে। অন্যদিকে এই যে যশ তার এক্স গার্লফ্রেন্ডের প্রতি অবসেস, এই জিনিসটা কিন্তু অ্যামেলিয়া জানে, আর এতে তার কিছুই আসে যায় না। অ্যামেলিয়া কিন্তু সব কিছুই জানতো যে রাইট নাও ওর বয়ফ্রেন্ড যশ ওর সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় ওর এক্সের লাইফের প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছে, ওদেরকে ব্রেকআপ করানোর চেষ্টা করতেছে। আমার কাছে মনে হয়েছে ও যশকে যত না ভালোবাসে তার থেকে বেশি হেদারকেও হিংসা করে। হেদার যে এত সুখে শান্তিতে আছে এটাও অ্যামেলিয়ার পছন্দ হচ্ছিল না। সো লোকি ইনসাইডে ও মজা করতেছিল, মজা নিচ্ছিল যশ আর হেদারের ঝগড়ার। আর আমার কাছে মনে হয়েছে ওর কাছে, মানে ওর ব্রেনটা এভাবেই চলে অ্যামেলিয়ার, অ্যাজ লং অ্যাজ যশ আমার কাছে আছে, ও যা ইচ্ছা তাই করুক, আমার কিচ্ছুতে আসে যায় না। নাহলে একটা মেয়ে কীভাবে মানে এরকম একটা ছেলেকে অ্যাকসেপ্ট করতে পারে যে বারবার তাকে রেখে চলে যাচ্ছে। সো রাইট না সিচুয়েশনটা হচ্ছে হেদার আর বেন ওরা একটা গুড প্লেসে আছে ওদের রিলেশনশিপে, অন্যদিকে যশ আর এমিলিয়ার রিলেশনশিপটাও এভাবে চলতেছে। তো একটা পর্যায়ে এসে 2008 সালের মিডিলের দিকে এমিলিয়া জানায় যে সে প্রেগনেন্ট, যশের বেবি তার পেটে। আর যশ যখন এটা জানতে পারে ইমিডিয়েটলি এমিলিয়ার সাথেও এঙ্গেজমেন্টটা সেরে ফেলে। এই কথাটা যখন হেদার জানতে পারছে ওর শরীরে আগুন ধরে গেছে, যে তোমার সাথে আমি 3টা বাচ্চা নিলাম অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসাবে, কই তুমি তো আমাকে এঙ্গেজ করলে না, আর এখন এই মেয়েটা তোমার একটা বাচ্চার মা হইল আর তুমি ওকে এঙ্গেজমেন্ট করে ফেললা। এই যে যশ এমিলিয়াকে প্রপোজ করছে, এই প্রপোজালের 5 মিনিট আগেও সে হেদারকে কল দিয়ে বলছে তুমি যদি ব্রেকআপ না করো আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে যশ কিছুক্ষণ পর সে ছোক বাজের মতো হেদারের লাইফে ডিস্টার্ব করতেছে আর ওকে বলতেছে ওকেও কতটা চায়, স্টিল ওকে ভালোবাসে, অন্যদিকে সে এমিলিয়ারকে এঙ্গেজ করে ফেলছে, এই জিনিসটা মনে হয় হেদারের পুরো শরীরে আগুন ধরাই দিছে। এখন হেদার যে এখন সুখে শান্তিতে একটা স্টেবল রিলেশনশিপে আছে, ও মনে এটা ভুলে গেছে। ও এখন বলতেছে আমি এখন যশকে চাই। ও মাই গড, আমি বলবো হেদার চাইলেই মুখ বুঝে এগুলো ইগনোর করে কিন্তু ওর নিজের যে লাইফে ও সুখে শান্তিতে আছে ও থাকতে পারতো। তো এবার হেদার যেটা করে নিজে থেকে যেতে যশের সাথে কন্ট্যাক্ট করে আর বলে তুমি তো এতদিন ধরে বলতেছিলে আমাকে ব্রেকআপ করতে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলছি, আমি তোমাকে ব্যাক চাই, আমার সাথে আবার রিলেশনশিপে আসবা। যশ যখন জানতে পারছে হেদার ওর লাইফে আবার ব্যাক করতে চায়, ও এক মুহূর্ত অ্যামিলিয়ার কথা চিন্তা না করে ও বলে যে হ্যাঁ আমি তোমার সাথে ব্যাক করব। আর শুধু যে এবার অ্যামিলিয়ার সাথেও এঙ্গেজমেন্ট করে ওকে ফেলে রেখে ও হেদারের কাছে গেছে সেটাই না, যাওয়ার সময় ওকে বলছে আচ্ছা তোমাকে যে আমি এঙ্গেজমেন্ট করে ফেলছিলাম এই রিংটা আমাকে ব্যাক দাও, আমি হেদারকে এঙ্গেজ করতে চাই। ও মাই গড, কি লজ্জা কি লজ্জা। এই আংটিটা নিয়ে ও হেদারকে যে প্রপোজ করে এবং হেদার ওকে হ্যাঁ বলে। আমার কাছে শুধু লাগতেছে হেদার হিংসায় জ্বলে পুড়ে ও যশের সাথে আবার রিলেশনশিপে আসছে। তো এই এঙ্গেজমেন্টের কিছুদিনের ভিতরে হেদার আর যশ ফাইনালি ওরা বিয়ে করে। তো এইবার মনে হয় হেদার চিন্তা করছে যে একেবারে পার্মানেন্টলি আমি তো যশকে লক করে ফেলছি আর এমিলিয়া ওকে পাবে না। বাট এই আশা ভরসায় মুখে লাথি মেরে দেয় যশ মাত্র বিয়ের 10 মিনিটের ভিতরে। মানে হেদারকেও বিয়ে করছে 10 মিনিট হবে, এর ভিতরে সে আবার এমিলিয়ার মোবাইলে ফোন দেওয়া শুরু করে দিচ্ছে। মানে এই ছেলেটা ওর মনে হয়
দুইটা বিয়ে একসাথে করা উচিত ছিল। অন্য ধর্মে মনে হয় লিগাল না, শুধু মুসলিমদের ভিতরেই লিগাল। ওর উচিত ছিল মুসলমান হয়েছে দুইটা বিয়ে করা। এই যে হেদার দেখলো, হেদারের বিয়ের দিনে তার হাজব্যান্ড আবার এমিলিয়ার সাথে ফোনে কথা বলা শুরু করছে। তোমাদের কি মনে হয় ওদের এই ম্যারেজের স্টার্টটা গুডভাবে হয়েছে? সো বিয়ের পরের দিন থেকেই দুইজন তুমুল লেভেলের ঝগড়া করা স্টার্ট করে। মাত্র বিয়ের 10 দিনের মাথায় যশ না পারতে হেদারের মাথায় বন্দুক ঠেকায় যে তুমি যদি আমাকে আর ডিস্টার্ব করছে তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো। শুধু একটা জিনিস চিন্তা করে আমার হেদারের উপর প্রচণ্ড জিদ উঠছে যে ও লাইফে সেকেন্ড চান্স পাইছিল। ও যখন বেনকে পায় ওইটা ঠুকরাই দিয়ে ওর এক্সের সাথে এক্সের গার্লফ্রেন্ডের সাথে পাল্লা লেগে ওর এক্সকেও ব্যাক নিছে। এখন এই ছেলে তো খারাপ, ও জানতো। আমার মনে হয় না ওর কোনো রাইটস আছে যশের সাথে কোনো রকমের ঝগড়া করার। কিন্তু যখন হেদারকে যশ বন্দুক দেখায়, থ্রেট দেয়, ওই সময় হেদার এক্সট্রিমলি ভয় পেয়ে যায়। ও এতটাই ভয় পায় যে ও 911-এ কল করে পুলিশকে ডেকে নিয়ে আসে, আর পুলিশরা ইমিডিয়েটলি এসে যশকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ অফিসাররা যশকে জেলে নিয়ে গেছে। এখন সে ওয়েট করতেছে ট্রায়ালের জন্য। আর কেবলমাত্র 3 দিন হয়েছে যশ জেলে। এর ভিতরে হেদার চিন্তা করে এই রিলেশনশিপে আমি আর থাকবো না। ও ইমিডিয়েটলি আংটিটা ছুঁড়ে খুলে ফেলে এবং সে একটা রিলেশনশিপ স্টার্ট করে। মাত্র 3 দিন, মানে 10 দিন হয়েছে ওর যশের সাথে বিয়ে হয়েছে। এর ভিতরে বড় একটা ঝগড়া হয়েছে। এরপর সে তার হাজব্যান্ডকে জেলে পাঠাইছে। মাত্র 3 দিন হয়েছে। 3 দিনের ভিতরে ও আরেকটা ছেলের সাথে রিলেশনশিপ করে। আর এই ছেলেটা আর কেউ না, AKA জেমি, যে কিনা হচ্ছে এমিলিয়ার এক্স ছিল। আমি জানি না ওরা কি আর নতুন মানুষ দুনিয়ায় খুঁজে পায় না? 6 বিলিয়ন প্লাস মনে হয় ওয়ার্ল্ডে মানুষ আছে, বাট তোমাদের কেন এই 4 জনের ভিতরেই শুধু এরকম, মানে একজনের সাথে একজনের চোখ চোখ বাস করা লাগবে? আমার কাছে রাইটটা মনে হইতেছে যশ, এমিলিয়া, জেমি আর হেদারের লাইফ স্টোরি একতা কাপুরের সিরিজ থেকে ইন্সপায়ার হওয়া। আমার কথা হচ্ছে, পৃথিবীতে এত মানুষ থাকতে হেদারের কেন জেমির সাথে রিলেশনশিপ করতে হবে? ও যদি অ্যাকচুয়ালি চাইতো লাইফে মুভ অন করতে, অ্যাকচুয়ালি চাইতো এই ঝুট ঝামেলা থেকে চলে যেতে, ওর কখনোই উচিত ছিল না জেমির সাথে রিলেশনশিপে যাওয়া। এখন যশ জেলে ওয়েট করতেছে ট্রায়ালের জন্য। আর এখানে বসে রগে ক্ষোভে সে ফেটে যাচ্ছে। সে মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করতে থাকে যে হেদার এবার যে ওর কাছে ব্যাক করছে ফুল প্ল্যানিং নিয়ে। মানে এই মেয়ে আগে থেকেই প্ল্যান করে রাখছিল যে কোনো মতে ওকে আমি বিয়ে করব, এরপর ও আমাকে টর্চার করার চেষ্টা করলেই ওকে আমি জেলে ভরে দিব। তো যশ খালি চিন্তা করতে থাকে যে এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ও জেনে বুঝে আমার পুরো লাইফটা নষ্ট করার জন্য আমাকে জেলে পাঠাইছে। তো যখন যশ জেলখানায় বসে মানে রাগে ক্ষোভে ফেটে যাচ্ছিল আর মনে মনে চিন্তা করতেছিল যে কিভাবে আমি হেদারের উপরে প্রতিশোধ নিতে পারি, কজ ও আমাকে জেলে পাঠায় আমার লাইফটা নষ্ট করে আমার বাচ্চাদেরকে পালিয়ে নেওয়ার জন্য মাস্টার প্ল্যান করছে, ওই মুহূর্তে এমিলিয়া জানতে পারে যে যশ জেলে। আর এই সময় প্রতিদিন এমিলিয়া জেলে এসে যশের সাথে দেখা করতো। আর এর ভিতরেই আবার যশ আর এমিলিয়া রিলেশনশিপ স্টার্ট করে। যশ আর হেদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আর জেমি আর এমিলিয়া। এখন যশ আর এমিলিয়া হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এদিকে হেদার আর জেমি হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি মনে হয় তোমাদের মাথা গুলাই দিচ্ছি এতগুলো নাম বলতে বলতে। যশ তো এমনিতেই ক্ষেপে আছে হেদারের উপরে, কজ হেদার ওকে জেলে দিছে। অন্যদিকে প্রতিদিন যে এমিলিয়া যশের সাথে দেখা করতে আসতেছে, ও আরও এই যে যশের যে রিভেঞ্জ নেওয়ার একটা ক্ষোভ জন্মাই গেছে হেদারের প্রতি, ও সেখানে আরও আগুন ঢালতেছে যেন এটা আরও বাড়তে থাকে। কজ এমিলিয়া ফুললি যশকে চায়। ও চায় না যে ওদের লাইফে হেদার নামের কেউ থাকুক। তো প্রতিদিন যখন এমিলিয়া যশের সাথে দেখা করতে আসে জেলে, ওকে বলে যে তোমার অবশ্যই হেদারের উপর প্রতিশোধ নেওয়া উচিত। অ্যাকচুয়ালি ঠিকই বলছো তুমি, ও প্ল্যান করেই তোমাকে জেলে পাঠাইছে, কারণ তুমি জেলে যেতে পারলে ওর জন্য সুবিধা না? বিকজ এখন বাচ্চাদের ফুল কাস্টাডিও পেয়ে যাবে আর বাচ্চা নিয়েও একা পালায় যেতে পারবে। তো যশ আর এমিলিয়া যখন মাস্টার প্ল্যান করতেছিল যে কিভাবে হেদারের এগেনস্টে রিভেঞ্জ নেওয়া যায়, তখন এমিলিয়াকে যশ বলে যে আমি চাইলে ওর উপরে এখন একটা প্রতিশোধ নিতেই পারি, গেস হোয়াট, কিন্তু আমি তো জেলে, আমি কিভাবে কি করব? এখন যেভাবেই হোক এমিলিয়া যদি এই চার্জটা ড্রপ করে ফেলে তাহলে তো আমি জেল থেকে বেরিয়ে যাব, আর এরপরই
আমি হেদারের উপর একটা প্রতিশোধ নিব। তো অ্যামেলিয়া, তোমার এখন কাজ হচ্ছে যেভাবেই হোক তুমি হেদারকে কনভিন্স করো। মজার বিষয় হচ্ছে এই যে এত কিছু হয়ে যাচ্ছে, স্টিল নাও হেদার আর অ্যামেলিয়া কাইন্ড অফ ফ্রেন্ড মানে ফ্রেনেমি। মানে মানুষের সামনে দেখা হইলে হাই হ্যালো কেমন আছো, ভালো আছে, তোমার বাচ্চা কেমন আছে, বাট দুইজনই কিন্তু দুইজনকে একদমই দেখতে পারে না। তো এমিলিয়া বলে যে ওকে ফাইন, আমি যেভাবেই হোক হেদারকে কনভিন্স করার চেষ্টা করতেছি সে যেন চার্জেসটা ড্রপ করে দেয় আর তুমি জেল থেকে বের হয়ে আসো। তো অ্যামেলিয়া হেদারকে পটানোর জন্য প্রায় ওর বাসায় যাওয়ার চেষ্টা করতো, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করতো। এরকমই একদিন গেছে, ও যে জানতে পারে জেমি আর হেদার এখন রিলেশনশিপে আছে। এই জিনিসটা অ্যামেলিয়া একেবারে মেনে নিতে পারে না। আমার কথা হচ্ছে তুমি এতদিন ধরে হেদারের বয়ফ্রেন্ডের পিছনে ছোকছোক করতেছো, তাকে নিয়ে এখন হেদারকে রিভেঞ্জ নেওয়ার প্ল্যানিং করতেছো, আর সেই তুমি যখন জানতে পারছো তোমার একটা এক্সের সাথে হেদার রিলেশনশিপে আছে, ও এখন এটা কিছুতেই মেনে নিতে পারতেছে না। মানে আমার এক্সের সাথে ও এখন রিলেশনশিপে আছে। ইমিডিয়েটলি সে জেলখানায় এসে যশকে জানায় দেয় যে হেদার এখন জেমির সাথে প্রেম করতেছে। আর শুধু এখানেই অ্যামেলিয়া থেমে থাকে নাই, ওর পরিচিত যত মানুষ আছে, ভালো মানুষ না অবশ্যই খারাপ, তাদেরকে সে অফার করে যে আমি তোমাদেরকে $500 দিচ্ছি, প্লিজ হেদারের বাসায় যেয়ে ওর ঘরটা মটকে দিয়ে আসো। মানে লিটারেলি ও যাকে চেনে তাকেই জিজ্ঞাসা করতেছে তোমরা কি পারবা, $500 দিব, ওর ঘাটটা মটকায় দাও। অবাকর বিষয় হচ্ছে অ্যামেলিয়ার বাবা অ্যাকচুয়ালি যে টাইপের একজন পার্সন ছিল, অ্যামেলিয়া আস্তে আস্তে কিন্তু ঠিক সেরকমই একজন পার্সনে পরিণত হচ্ছে। ওর বাবাও যখন ওর উপর খেপে গেছিল, ওকে মারার জন্য হিটম্যান জোগাড় করতেছিল, রাইট? এখন অ্যামেলিয়া যখন বড় হয়েছে, ও এক্স্যাক্টলি ওর বাবার মতোই কিন্তু ডিসিশন নেওয়ার চেষ্টা করতেছে। ও যেহেতু হেদারকে দেখতে পায় না, ও হেদারকে আর পৃথিবীতে রাখবে না। যখন এমিলিয়া আর কোনো মানুষকে খুঁজে পায় না, ও জেমির সাথে যোগাযোগ করে, হেদার তুমি ঘাড় মটকে দিতে পারলে আমি তোমাকে $500 দিব। রাইট নাও জেমি এখন হেদারের সাথে রিলেশনশিপে আছে। আমি জানি না ওই মুহূর্তে এমিলিয়ার মাথায় কী চলতেছিল, ওর কেন মনে হয়েছে মাত্র $500 লোভ দেখাইলে জেমি ওর গার্লফ্রেন্ডকে মানে খুন করতে রাজি হবে। এমিলিয়া যাদেরকে প্রপোজালটা দিচ্ছিল $500 যে তোমরা যদি হেদারের ঘাটটা মটকা দিতে পারো আমি তোমাদেরকে $500 করে দিব, সবাই জিনিসটা সিলিভাবেই নেয়, কেউ সিরিয়াসলি নেয় না। বাট যখন সে জেমিকে বলে, ডিটলি সে হেদারকে জানায় যে তোমাকে মারার জন্য তো এমিলিয়া মানুষকে $500 মানে প্রপোজ করতেছে যে যাও যে হেদারের ঘাটটা মটকায় দাও, তোমাকে $500 দিব। মানে সবাই জিনিসটা সিলিভাবে দেখলেও হেদার এই জিনিসটা সিলিভাবে দেখে না, যত জানে অ্যাকচুয়ালি অ্যামেলিয়া কেমন অথবা যশ কেমন, তাই সে ভয়ে যশের উপরে যে কেসটা করছিল ও কেসটা ওঠায় নেয়, যেটা ওর একদমই উচিত হয় নাই। 2009 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে যশ জেল থেকে ছাড়া পায়। তো দীর্ঘ 1 মাস পর যশ জেল থেকে বের হয়েছে। জেল থেকে বের হয়ে তার বাচ্চাদের কথা মনে পড়ে এবং সে ডিসাইড করে সে হেদারের বাসায় যাবে তার বাচ্চাদেরকে দেখার জন্য। আর সেখানে যে সে জানতে পারে জেমি শুধু আর এখন হেদারের বয়ফ্রেন্ড নাই, ওরা এখন একসাথে লিভ টুগেদার করতেছে। মানে যেই বাসা যশের পারচেস করা আর যশ ভাড়া নিছে সেই বাসায় এখন হেদার আর জেমি থাকে। শুধু তাই না, হেদার আর যশের যে গাড়িটা ছিল সেই গাড়ি এখন জেমি নিজে পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতেছে। এগুলা দেখে যশের গেছে একদমই মাথা নষ্ট হয়ে, মানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় উঠাইছো আর আমার গাড়িটা ওকে ইউজ করতে দিছো। যশ এসে তো বাসায় ভাঙচুর স্টার্ট করছে আর বলছে তুমি আমাকে রিপ্লেস করার চেষ্টা করতেছো জেমিকে দিয়ে, আমার সব কিছু তুমি জেমিকে দিয়ে দিছো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বাচ্চাদের কাস্টাডি তোমার থেকে কিভাবে নিতে হয় আমার সেটা খুব ভালো মতো জানা আছে। না পারতে হেদার যশকে বলে যে আমি আর বাচ্চাদেরকে তোমার সাথে কোনো রকমের কন্ট্যাক্ট করতে দিব না যতদিন পর্যন্ত না তুমি তোমার অ্যাটিটিউড ঠিক করতেছো। এই জিনিসটাতে যশ অনেক অপমান বোধ করে, বাট হেদারের দিকেও একটা জিনিস কিন্তু ঠিক আছে, ওর বাচ্চারা যে বারবার এসে দেখতেছে ওর বাবা এত খারাপ ব্যবহার করতেছে, ঘরের ভিতরে ভাঙচুর করতেছে, এগুলো বাচ্চাদেরও কিন্তু মানে মেন্টাল অনেক প্রেশার যাচ্ছে। হেদারের দিক থেকে হেদার
ভালো ডিসিশন নেয়, বাট যেটা যশের একদমই পছন্দ হয় না। এখান থেকে ঝগড়া করে আসার পর যশ অ্যামেলিয়ার সাথে সব কিছু শেয়ার করে। অ্যামেলিয়া এগুলো শোনার পর মানে উল্টা মনে হয় মজা নিতেছে, ঠিক বলছো, সব হেদারের দোষ। যেভাবেই হোক তোমার জীবন থেকে হেদারকে সরাইতেই হবে। এটা তুমি যদি না করো, তুমি তোমার বাচ্চাদেরকে আর কখনো দেখতে পাবো না। আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি। আর এগুলো শুনে যশও চিন্তা করতে থাকে, হ্যাঁ তুমি ঠিক বলছো, এবার হেদারকে একটা সাহায্য করতেই হবে। তো 2009 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে হেদারের জবে যাওয়ার কথা। তো সেদিন সে তার জবে যায় নাই। আর এই জিনিসটা দেখে ওর কলিগরা অনেক অবাক হতে থাকে যে হেদার যে টাইপের পার্সন কখনো মানে ইনফর্ম না করে ও কাজে আসা মিস দেয় না। সো হঠাৎ করে হেদার যে জব করতে আসে নাই, ওর কলিগরা ওকে নিয়ে চিন্তা করতে থাকে। আর এই দিনই সকালবেলা 2009 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে জেমিকে কল দেয়, দিয়ে প্রচণ্ড কান্নাকাটি করে, বলে যে এখন ওর আর যশের ভিতরে অনেক প্রবলেম চলতেছে। আর ওর কাছে যেটা মনে হচ্ছে মানে যশ ওকে যেভাবে প্রেশারাইজ করতেছে, ওর বাচ্চাদের কাস্টাডি যেভাবেই হোক ওর থেকেও নিয়েই ছাড়বে। তো জেমি বলে যে তুমি এগুলো বাদ দাও, এগুলো নিয়ে চিন্তা করো না। হেদার ওকে বলে যে না, আজকে আমি যশের সাথে দেখা করতে যাব, কিছু একটা ফাইনাল ডিসিশন আমাদের নিতেই হবে। ওদের রিলেশনশিপে এতবার প্যাচ আপ করছে আর ব্রেকআপ করছে, প্যাচ আপ করছে আর ব্রেকআপ করছে, ওদের কোনো সমস্যাকে এখন আর মানুষ অত সিরিয়াসলি নেয় না। মানে যখন জেমিকে জানায় হেদার যে যশ আর ওর ভিতরে প্রবলেম হচ্ছে, যেহেতু অলরেডি অনেক বছর ধরেই জেমি ওদের এইসব কেয়স দেখে ইউজ টু, ও ব্যাপারটা সিরিয়াসলি নেয় না। মানে ও বলে আচ্ছা ঠিক আছে, তুমি ভাবতেছো যখন তোমার যশের সাথে দেখা করার প্রয়োজন তুমি করো, কোনো সমস্যা নেই। তারিখ সন্ধ্যাবেলাও যখন জেমির সাথে হেদার কোনো যোগাযোগ করে না, তখন জেমি একটু চিন্তা করতে থাকে, আচ্ছা আমার গার্লফ্রেন্ডকে একটা কল দিয়ে দেখি রাইট নাও ও কোথায় আছে। তো কয়েকবার সে হেদারকে কল করে, হেদার ফোন রিসিভ করে না। এরপরও চিন্তা করে আচ্ছা আমি যশকে কল দিই, মেবি যশ বলতে পারবে রাইট নাও হেদার কোথায় আছে, যেহেতু হেদার বলেই গেছে ওকে যে ও যশের সাথে দেখা করতে যাচ্ছে। সো জেমি যখন যশকে কল দেয়, ইমিডিয়েটলি যশ ফোনটা রিসিভ করে আর ওকে জানায় যে গ্যাস হেদার আমার সাথে দেখা করতে আসছিল, গেস বাট ও আমার সাথে প্যাচ আপ করে ফেলছে, ও এখন থেকে আমার সাথেই থাকবে। তখন জেমি বলছে আমি কি একটু হেদার সাথে কথা বলতে পারি? বলছে না, ও বলছে তোমার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই, ও তোমার সাথে কথা বলবে না। বলে যশ ফোনটা রেখে দিছে। একটু আগেই তোমাদের সাথে আমি যেটা শেয়ার করলাম, যেহেতু জেমি নিজেও জানে যে কতবার যশ অ্যান্ড হেদার প্যাচ আপ করে ব্রেকআপ করে, প্যাচ আপ করে ব্রেকআপ করে, ওর কাছেও এবারটা মনে হয় নর্মাল লাগছে যে আমার গার্লফ্রেন্ড আবার ওর এক্সের কাছে চলে গেছে। তো এই ঘটনার 10 দিন হয়ে গেছে, এখনও হেদারের কোনো খোঁজ নাই। অন্যদিকে যশ সবাইকে বলে বেড়াচ্ছে যে হেদার মিসিসিপিতে ব্যাক করছে, আমার সাথে একটু ঝগড়া হয়েছিল, দ্যাটস ওয়াই। আর যাওয়ার সময় আমার 2 বাচ্চাকে আমার কাছে দিয়ে গেছে। সবাই মানে যারা যারা হেদারকে চিনে জানে, তারা সবাই জানে হেদার তার বাচ্চাদেরকে কত পছন্দ করে। যশের মুখে কথাগুলো শুনে ওরা কেউ ঠিক হজম করতে পারছিল না যে যশকে তো পছন্দ করে না, ও যদি সত্যি মিসিসিপিতে চলে যায় অবশ্যই ওর 2 বাচ্চাকে নিয়ে যাওয়ার কথা। কেন এরকম ইররেসপন্সিবল ফাদারের কাছে 2 বাচ্চাকে দিয়ে ও তার দাদি বাড়িতে চলে যাবে? এই কথা ছড়াতে ছড়াতে মিসিসিপি পর্যন্ত চলে যায়, হেদারের বাপ মার কান পর্যন্ত। তো সবাই যখন জিজ্ঞাসা করে আমরা শুনলাম হেদার নাকি ব্যাক করছে মিসিসিপিতে, তখন হেদার বাবা মা বলে কই না তো, আমাদের মেয়ে তো ব্যাক করে নাই। পরবর্তীতে ওনারা যখন জানতে পারেন মানুষের কাছ থেকে হেদার প্রায় 10 দিন ধরে ফ্লোরিডাতে নিখোঁজ, এবং সবাই জানে ও মিসিসিপিতে আসছে আর ওর একটা ব্রেকের দরকার ছিল, দ্যাটস ওয়াই। আর এই ব্রেকটা নেওয়ার আগে ওর বাচ্চাগুলোকে ও ওর হাজব্যান্ডের কাছে রেখে গেছে। এই কথা শুনে হেদারের বাবা মা বলে ইম্পসিবল, যশকে হেদার 1 ফোঁটা ট্রাস্ট করে না তার বাচ্চাদেরকে দিয়ে। সো আমার মেয়ে আর যেখানেই যাক, যাওয়ার আগে তার বাচ্চাকে কখনোই তার বাবার কাছে রেখে যাবে না। হেদারের বাবা মা যখন পুলিশকে সব কিছু খুলে বলে, মানে যশের সাথে তার রিলেশনশিপ, তার হাজব্যান্ডের সাথে রাইট নাও কীরকম অবস্থায় আছে, এইসব শুনে পুলিশরা প্রথমেই মনে করে যে তাদের আগে যশের সাথে একটু কথা বলা উচিত, যেহেতু সে বাচ্চাদের বাবা এবং তার সাথে হেদারের অনেক দিনের একটা পুরনো রিলেশনশিপ, এবং যশ কতটা অ্যাবিউসিভ ছিল, তার গার্লফ্রেন্ডকে মারধর করতে, এটা সবাই জানে। তো যশের সাথে পুলিশ দেখা করে, মানে গ্রেপ্তার করার জন্য না, জাস্ট কথাবার্তা বলার জন্য যে তার ওয়াইফ যে মিসিং হয়ে গেছে এই ব্যাপারে সে কিছু জানে কিনা।
তো পুলিশ আসার পর যশ সব কিছু খুলে বলে যে তার ওয়াইফের সাথে তার কী ধরনের প্রবলেম চলতেছে, রাইট না তার একটা বয়ফ্রেন্ড হয়েছে, এখন যখন আমার বাচ্চাদেরকে আমি আমার কাছে রাখতে চাইছি তখন আমাদের ভিতরে অনেক ঝগড়া হয়েছে। তো একটা পর্যায়ে ও বলে যে ওর ব্রেকের দরকার, দ্যাটস ওয়াই আমার কাছে আমার বাচ্চাদেরকে রেখে যাচ্ছে। এবং এর সাথে সাথে যশ পুলিশকে বলে বিশ্বাস না হয় আপনি পেপার দেখতে পারেন, ও নিজে সাইন করে বাচ্চাদের কাস্টাডি আমাদের কাছে দিয়ে গেছে। পুলিশ যখন দেখতে পায় যে কাগজপত্র একদমই লিগাল এবং অ্যাকচুয়ালি হেদার নিজে সেখানে সাইন করছে, এখানে তো আর পুলিশ অফিসারদের কিছু বলার নাই। মানে ওনারা যদিও বা যশকে সন্দেহ করতেছে, বাট যেহেতু আইনগতভাবে বাচ্চাগুলো এখন মানে লিগালি তার বাবার কাছেই থাকতে পারবে, মা সেটা সাইন আপ করে দিছে, তাই ওনারা যেটা করেন মানে উপর দিয়ে দেখান যে তারা যশকে সন্দেহ করতেছে না, বাট ভিতরে ভিতরে তার সব খোঁজ খবর পুলিশ অফিসাররা নিতে থাকেন। সো প্রায় দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে, হেদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অফিসাররা অপেক্ষা করছেন যে কোনো মতে তারা হেদারের ব্যাপারে কোনো খোঁজ পায় কি না। এর ভিতরে তারা জানতে পারেন, মানে এটা হচ্ছে 2009 সালের মার্চ মাসের 18 তারিখের কথা, কেউ হেদারের কার্ড কোনো একটা ব্যাংক থেকে পাঞ্চ করে টাকা বের করার চেষ্টা করতেছে। ওনারা চিন্তা করেন ইয়াস হেদার মনে হয় কোথাও লুকিয়ে আছে, আমরা ওখান থেকে হেদারের ব্যাপারে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। তো সেই ব্যাংকে যেয়ে যখন সিসিটিভি ক্যামেরা ফুটেজ ওনারা চেক করেন, গেস হোয়াট, হেদারের ব্যাংক কার্ড ইউজ করে যশ টাকা তোলার চেষ্টা করছিল। তো পুলিশ চিন্তা করেন যে এখন আমাদের যশের ব্যাপারে ফুল ইনফরমেশন বের করতে হবে, কজ জিনিসটা একদমই নর্মাল না। অন্যদিকে যশের ব্যাপারে ইনভেস্টিগেট করতে যেয়ে পুলিশ অফিসাররা অ্যামেলিয়ার ব্যাপারে জানতে পারে যে কিনা হচ্ছে যশের গার্লফ্রেন্ড, আর তার সাথেও হেদারের অনেক দিন ধরে একটা বড় প্রবলেম চলতেছিল। মেবি পুলিশ অফিসাররা চিন্তা করতে থাকেন যে হেদার গায়েব হওয়ার পিছনে মেবি এই অ্যামেলিয়ারও হাত আছে। তো পুলিশ অফিসাররা এরপর অ্যামেলিয়ার সাথে যোগাযোগ করে আর বলে যে আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাচ্ছি, আমরা আপনাকে গ্রেপ্তার করছি না, আপনি জাস্ট পুলিশ স্টেশনে এসে আমাদের সাথে একটু কিছু কথাবার্তা যদি বলতেন আমাদের জন্য খুব ভালো হতো, তাহলে আমরা ইজিলি হেদারকে বের করতে পারতাম। এই কথা শুনে অ্যামেলিয়া বলে ওকে কোনো সমস্যা নাই, আমি পুলিশ স্টেশনে এসে আপনাদেরকে ইন্টারভিউ দিতে রাজি আছি। আমি পাশ থেকে তোমাদের সাথে একটা পিকচার শেয়ার করবো যেখানে হেদার পুলিশ স্টেশনে বসে ইন্টারভিউ দিচ্ছে। ওর বসার ভঙ্গি দেখে আমার কাছে লিটারেলি মনে হয়েছে ওর কোনো ক্লোজ ফ্রেন্ডদের সাথে ও অনেক দিন পর গল্প করতে বসছে, মানে এত ক্যাজুয়ালি ও পুলিশ অফিসারদের সাথে গল্প করা স্টার্ট করে। সো পুলিশ অফিসাররা খুবই পোলাইটলি হেদারকে বলেন যদি আপনি এই কেসের ব্যাপারে কিছু জেনে থাকেন, এটাই আপনার একমাত্র অপরচুনিটি আমাদের সাথে সব কিছু শেয়ার করার, তাহলে কিন্তু আপনাকে আর কোনো ঝামেলায় জড়াতে হবে না। অ্যামেলিয়া এরকম হেলান দিয়ে দেখি না না আসলে এরকম কোনো বিষয় না, এসব ব্যাপারে আমি আসলে তেমন কিছুই জানি না। এর সাথে অ্যামেলিয়া পুলিশ অফিসারকে এটাও জানায় যে অ্যাকচুয়ালি আপনারা ভুল করতেছেন, আপনারা মনে হয় জানেন না আমি আর হেদার খুবই ক্লোজ ফ্রেন্ড, আর যাই হোক আমি কখনো হেদারের ক্ষতি চাই না। অন্যদিকে অন্য পুলিশ অফিসাররা অ্যামেলিয়ার ব্যাপারে ইনভেস্টিগেট করছিল যে অ্যাকচুয়ালি হেদারের সাথে তার কেমন রিলেশনশিপ ছিল। আশপাশে প্রতিবেশী অন্যান্য ফ্রেন্ডদের থেকে যেটা জানতে পারে যে অ্যাকচুয়ালি অ্যামেলিয়ার সাথে হেদারের ভালো সম্পর্ক ছিল না। একটা পর্যায়ে ঝগড়া করতে করতে অ্যামেলিয়া হেদারের গলায় ছুরি ধরে বসে এবং তাকে মেরে ফেলার থ্রেটও দেয়, এবং এটাও তারা জানতে পারে আশপাশের প্রতিবেশী এবং বন্ধুদের সাথে কথা বলে যে অ্যামেলিয়া একবার রেগে যে সবাইকে $500 অফার করতেছিল যেন কেউ তার বাসায় যে হেদারের ঘাটটা মটকে দিয়ে আসে। তো যেটা হয় যখন অ্যামেলিয়াকে পুলিশ স্টেশনে ইন্টারভিউ দিতে নিয়ে আসা হয়, ওই মুহূর্তে পুলিশ অফিসাররা যশকেও ডেকে নিয়ে আসে শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার জন্য। মানে একই টাইমে দুইটা পাশাপাশি রুমে ইন্ডিভিজুয়ালি যশ এবং অ্যামেলিয়ার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এবং দুইজনকেই পুলিশ অফিসাররা সেম কোশ্চেন করে দেখছে যে ওরা একই টাইপের উত্তর দেয় কি না। তো এখানে পুলিশ অফিসার একটা ট্রিক খেলে। যশের কাছে যে পুলিশ অফিসার যেটা বলে যে অ্যামেলিয়াকে রাইট নাও কিন্তু আমরা ইন্টারভিউর জন্য নিয়ে আসছি, এবং সে সব সত্যি কথা বলতে রাজি হয়ে গেছে যশ। আপনি যদি আপনাকে বাঁচাতে চান এখনও স্বীকার করেন হেদারের সাথে কি হয়েছে। এই মুহূর্তে যশের কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং সে সব কিছু বলে দিতে রাজি আছে। তুমি যদি কিছু জেনে থাকো প্লিজ আমাদের সাথে শেয়ার করো,
এরপরে কিন্তু তুমি আর কোনো সুযোগ পাবা না। বেসিক্যালি পুলিশ অফিসাররা দুইজনের উপরে ট্রিক খাটাচ্ছে যে কেউ চাপে পড়ে অ্যাকচুয়াল সত্যিটা বলে ফেলে কিনা। সো পুলিশ অফিসাররা যখন এইভাবে দুজনকে ফাঁসাতে থাকে, একটা পর্যায়ে এমিলিয়া পুলিশ অফিসারের কাছে স্বীকার করে যে অ্যাকচুয়ালি হেদারের সাথে যা হয়েছে এই সব কিছুর পিছনে জশ দায়ী। এর থেকে বেশি কিছু আমি আপনাদেরকে বলবো না। আমাকে যদি আপনারা ইমিউনিটি ডিল দেন তারপর আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে সে যদি সত্যি কথা স্বীকার করে তাহলে যেন তাকে নির্দোষ হিসাবে পুলিশ অফিসাররা ছেড়ে দেয়। কিন্তু কথা হচ্ছে অলরেডি পুলিশ অফিসাররা তাকে তো সন্দেহ করতেছে কোনো একটা মার্ডার কেসের অথবা হচ্ছে মিসিং কেসের। এই মুহূর্তে তাকে তো কোনো ইমিউনিটি ডিল পুলিশ অফিসাররা দিবে না। অন্যদিকে পুলিশ অফিসাররা এক মুহূর্ত সময় না নিয়ে জশকে যেটা বলে যে জশ, অ্যামেলিয়া কিন্তু সব কিছু স্বীকার করে ফেলতেছে আর সে পুরোপুরি দোষটা কিন্তু তোমার উপরে দিচ্ছে। তুমি যদি এখন মুখ না খুলো তোমাকে কিন্তু আমরা কেউ বাঁচাতে পারবো না। এত কিছুর পর জশের সাইলেন্ট ভাঙে এবং সে স্বীকার করে অ্যাকচুয়ালি ওই দিন হেদারের সাথে কি ঘটেছিল। তো প্রথমেই জশ আর এমিলিয়ার প্ল্যান ছিল তারা দুইজন মিলে হেদারকে করে ফেলবে, আর এটার জন্য যেভাবেই হোক হেদারকে অ্যামেলিয়ার ট্রেলার পর্যন্ত আনতে হবে, মানে ও যে বাসাটা আছে আর কি। পুলিশ অফিসারদেরকে জশ যেটা জানায় যে হেদার প্রথম দিকে ওর সাথে কোনো মতে কমিউনিকেট করতে চাচ্ছিল না, তারপর জশ তাকে টাকার লোভ দেখিয়ে এমিলিয়ার ট্রেলার পর্যন্ত নিয়ে আসে। বাট এই কথা শোনার পর হেদারের বাবা মা বলে যে এটা একদমই মিথ্যা, আর যাই হোক আমার মেয়ে টাকার লোভে তার বাচ্চাদের ফুল কাস্টাডি জশের নামে লিখে দিবে, এই কথা আমরা একদমই বিশ্বাস করতে পারছি না। জশ যখন হেদারকে এমিলিয়ার বাসায় নিয়ে আসে ও ট্রেলার হাউসে, ওখানে ঢোকার সাথে সাথে পেছন থেকে জশ একটা টর্চ লাইট দিয়ে হেদারের মাথায় বাড়ি মারে। ইমিডিয়েটলি হেদার অজ্ঞান হয়ে যায়, আর যতক্ষণে অচেতন অবস্থায় হেদার পড়েছিল হেদারের হাত পা বেঁধে ফেলে এবং মুখে কস্টিপ লাগিয়ে দেয় জশ। তো একটা পর্যায়ে হেদারের জ্ঞান ফেরত আসে, আর এরপর জশ তার মনের সব ক্ষোভ হেদারের উপর ঝাড়তে থাকে যে তোমার কারণে আমার লাইফের আজকের এই অবস্থা, তোমার কারণে আমাকে জেলে যেতে হয়েছে, রাইট নাও আমার বাচ্চাদের ফুল কাস্টাডি আমি চাই। এই কথা বলতে বলতে সে অ্যাকচুয়াল পেপার বের করে বলে তুমি এখানে রাইট নাও সাইন দিবা, নাহলে তোমাকে এখন আমি খুন করে ফেলবো। অবশ্যই যেহেতু হেদারের মাথায় অলরেডি কিছু একটা দিয়ে বাড়ি মারছে, হেদার অলরেডি অজ্ঞান হয়ে গেছিলো, এখন তার হাত পা বেঁধে রাখা হয়েছে, মুখ বেঁধে রাখা হয়েছে, ব্যাপারটা হেদার সিরিয়াসলি নেয় আর ও বলে যে ওকে ঠিক আছে আমি বাচ্চাদের কাস্টাডি তোমাকে দিতে রাজি আছি। ওই মুহূর্তে ওই পেপারে হেদার কিন্তু সাইন করে ফেলে। এখন কিন্তু জশ যা যা চাইছিল সে কিন্তু সব কিছু পেয়ে গেছে। এমিলিয়া তাকে জানায় এখন তুমি যদি হেদারকে ছেড়ে দাও হেদার কিন্তু ঠিকই পুলিশ স্টেশনে যে তোমার নামে কমপ্লেন করবে, তুমি আবার জেলে চলে যাবা। তো জশ বলে তখন আমাদের কী করা উচিত হবে। এমিলিয়া বলে যেহেতু আমি একজন ফিজিক্যাল থেরাপিস্ট আমি অ্যাকচুয়ালি জানি মানুষের কোন পয়েন্টে কখন চাপ দিলে মানুষ ইজিলি মৃত্যুবরণ করে। এই কনফিডেন্স দেখিয়ে এমিলিয়া হেদারের ঘাটটা নিজের হাতে মোটকে দেওয়ার চেষ্টা করে, বাট ও যেটা রিয়েলাইজ করতে পারে ইয়াস সে সার্টিফাইড মাসাজ থেরাপিস্ট, বাট তার অ্যাকচুয়ালি কারো ঘাড় মোটকে ওই মুহূর্তে মেরে ফেলার অ্যাকচুয়ালি যোগ্যতা নাই। তো যখন ঘাড় মোটকে হেদারকে অ্যামেলিয়া মারতে পারলো না, এরপর তারা ডিসাইড করে যে কাজ করি হেদারের মুখে পলিথিন লাগিয়ে ডাক টেপ দিয়ে ওর গলায় পেঁচিয়ে দিই, তাহলে ও শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। হেদারের মুখে পলিথিন বেঁধে তার গলায় কস্টিপ দিয়ে বেঁধে দেওয়া হয় যেন সে সাফোকেটেড হতে হতে মারা যায়। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে জশ আর অ্যামেলিয়া অপেক্ষা করতেছে যে কখন হেদার সাফোকেটেড হয়ে মারা যাবে। ওরা যেটা দেখতে পায় যে ওরা যত দ্রুত মনে করছিল যে পলিথিন দিয়ে আটকে রেখে মানুষকে সাফোকেটিং করে মারা যায়, অ্যাকচুয়ালি তার থেকেও বেশি অনেক সময় সেখানে প্রয়োজন হচ্ছে। এরপর মানে অ্যামেলিয়া এমন একটা কাজ করে, তোমাদেরকে তো আগেই বলেছি যে হেদারকে কিন্তু চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল এবং তার মুখটা কস্টিপ দিয়ে লাগানো ছিল। তো বিরক্ত হয়ে অ্যামেলিয়া যেটা করে মুখ থেকে পলিথিনটা ছিঁড়ে ফেলে, আর ছিঁড়ে ফেলে ও সামান্য একটা কাজ করে, সেটা হচ্ছে হেদারের নাকটা এভাবে চাপ দিয়ে ধরে রাখে। অলরেডি ওর মুখে কস্টিপ দিয়ে বাঁধা এবং হাত পা বাঁধা, ওর তো এখন আর কিছুই করার নাই। সো লিটারেলি অ্যামেলিয়া হেদারের নাক চেপে ধরে কয়েক মিনিট অপেক্ষা করতে থাকে, আর ছটপট করতে করতে ওই মুহূর্তে হেদার ওখানে মারা যায়। একবার চিন্তা করো মানুষকে মারা
এতটাই সোজা যে কোনো রকমের কোনো কিছু ট্রাই না করে জাস্ট নাক টিপে রেখে হেদারকেও মেরে ফেলছে। ওই মুহূর্তে যশ যা যা জানে সব কিছু তো পুলিশের সাথে শেয়ার করে, বাট পুলিশরা যেটা বুঝতে পারতেছিল না, মানে এই যে জবানবন্দিটা যশ দিল, রাইট, এটা তো তার জবানবন্দি। এখন এটা যদি অ্যামেলিয়া স্বীকার না করে তাহলে তো ওকে কোনো মতেই খুনি হিসাবে প্রমাণিত করা পসিবল হবে না। দিন অ্যামেলিয়া পুলিশ স্টেশনে যখন ইন্টারভিউ দিচ্ছিল, তার ইন্টারভিউ শেষে কিন্তু সে তার বাসায় চলে যায়। অন্যদিকে যশ যেহেতু সব কিছু স্বীকার করে ফেলছে, ওকে অলরেডি পুলিশরা কাস্টাডিতে নিয়ে ফেলছে। তো কয়েকদিন যেতে না যেতেই যশের বোন পুলিশ স্টেশনে আসে আরও বলে যে প্লিজ আপনারা আমাকে একটা চান্স দেন, যেভাবেই হোক আমি অ্যামেলিয়ার মুখ থেকে সত্যিটা বের করে ছাড়বো। আমার ভাই একা এই খারাপ কাজটা করে নাই, আমি চাই না আমার ভাই একাই শাস্তি পাক। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, মিশালের সাথে অ্যামেলিয়ার কিন্তু অনেক বন্ধুত্বমূলক সম্পর্ক, যেহেতু সে যশকে ভালোবাসে, যশের বোনকেও সে অনেক পছন্দ করে। মিশাল যখন অ্যামেলিয়ার সাথে দেখা করতে চায়, অ্যামেলিয়া জিনিসটা একদমই সন্দেহের চোখে দেখে না, যেহেতু ওদের দুজনের ভিতরে আগে থেকেই অনেক ভালো ফ্রেন্ডশিপ আছে। তো দেখা করার পর মিশাল তার দুঃখের কথা বলতে থাকে যে আমার ভাই তো সব স্বীকার করে ফেলছে, ওকে তো জেলে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি সত্যিটা তোমার কাছ থেকে জানতে চাই, প্লিজ তুমি আমার সাথে সত্যি বলো ওই দিন অ্যাকচুয়ালি কী হয়েছিল। অ্যামেলিয়া বারবার মিশালকে বলতে থাকে তুমি বাদ দাও না, এই ব্যাপারে আমরা কথা না বলি, সত্যিটা তোমার জানার দরকার নাই, সত্যিটা তুমি সহ্য করতে পারবে না। বলছে না না না, আমি জানি আমার ভাই জেলে চলে গেছে, ওর তো কিছু একটা হবেই, বাট আমি তোমার থেকে জানতে চাই অ্যাকচুয়ালি ওই দিন কী হয়েছিল, প্লিজ তুমি আমার সাথে শেয়ার করো। মিশাল ওর সাথে কথা বলতে বলতে ওকে লিটারেলি পটায় ফেলে। এরপরে অ্যামেলিয়া বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে শেয়ার করতেছি অ্যাকচুয়ালি ওই দিন কী হয়েছিল। এরপর অ্যামেলিয়া তার 12 প্যাচাল স্টার্ট করে যে কীভাবে অ্যাকচুয়ালি যশ আর অ্যামেলিয়া মিলে হেদারকে খুন করার চেষ্টা করে। বলে যে প্রথমে তো তোমার ভাই আগে বাচ্চাগুলোকে তার নিজের কাছে রেখে দিছিল, এরপর কোনো মতে ওই মেয়েকে নিয়ে আমার বাসায় আসে, ইমিডিয়েটলি তোমার ভাই টর্চ লাইট দিয়ে ওর মাথায় মারে এবং সে অজ্ঞান হয়ে যায়, এবং সাথে সাথে আমরা দুজন মিলে ওকে চেয়ারের সাথে বেঁধে ফেলি এবং ওর মুখে কস্টিপ দিয়ে পেঁচিয়ে ফেলি। আমি যেহেতু একজন ফিজিক্যাল থেরাপিস্ট, আমি মনে করছিলাম নিজে একাই ওর ঘাটটা মটকাতে পারবো। তখন মিশেল বলতে থাকে তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি কীভাবে ঘাটটা মটকাবা, তোমার কষ্ট হয় না? বলছে হ্যাঁ হয়েছে তো, আমি তো পারি নাই ঘাট মটকাইতে। এরপরে তো একটা প্ল্যানে আসি আমরা যে ওর মুখে প্রথমে পলিথিন দিয়ে বেঁধে ফেলবো এবং শ্বাসরুদ্ধ ওকে মেরে ফেলবো, বাট সেভাবেও তো হেদার মরতেছিল না। তারপরে না পারতে আমি ওর নাকটা চেপে ধরি, এভাবেই আস্তে আস্তে শ্বাসরুদ্ধ হয়ে হেদার মারা যায়। অ্যামেলিয়ার কোনো আইডিয়া নাই ওই মুহূর্তে মিশেল সব কিছু রেকর্ডিং করতেছিল। অ্যামেলিয়া যখন সব কিছু স্বীকারোক্তি করতেছিল, পুলিশ অফিসাররা কিন্তু ইমিডিয়েটলি জানতে পারে যে অ্যামেলিয়াই প্ল্যানটা করে হেদারের ঘাড় মটকানোর এবং তার মাথায় কস্টিপ পেঁচানোর। যখন তাকে মারা পসিবল হয় না, নিজের হাতে নাক চাপ দিয়ে সে হেদারকে খুন করে। এখন পুলিশ অফিসারদের কাছে সব প্রমাণ চলে আসছে, এখন ইমিডিয়েটলি তারা কিন্তু অ্যামেলিয়াকে গ্রেপ্তার করতে পারবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন অ্যামেলিয়া হেদারকে খুন করছে ওই মুহূর্তে অ্যামেলিয়া কিন্তু প্রেগনেন্ট ছিল। তো যখন অ্যামেলিয়াকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়, জেলে থাকার 1 মাসের ভিতরে তার ডেলিভারি ডেট আসে এবং জেলেই সে বাচ্চাটা ডেলিভারি করে। পুলিশ অফিসাররা ওই মুহূর্তেই বাচ্চাটা তার থেকে নিয়ে ইমিডিয়েটলি বাচ্চাটাকে অ্যাডপশনে পাঠায় দেয়। এরপর দীর্ঘ 18 মাস পরে 2010 সালে ফাইনালি যশ আর অ্যামেলিয়ার ট্রায়াল স্টার্ট হয়। অ্যামেলিয়া কোর্টে যে সবকিছুই অস্বীকার করে এবং বলে এগুলো সব যশের প্ল্যান ছিল, সবকিছু যশ করছে, আমি ইনোসেন্ট, আমি একজন প্রেগনেন্ট মহিলা ছিলাম, আমি নিজের হাতে কিছুই করি নাই। পরবর্তীতে অ্যামেলিয়ার ভয়েস রেকর্ড যখন অ্যামেলিয়াকে শোনানো হয়, ও যেটা বলে অ্যাকচুয়ালি আমি যশকে ভয় পাই, আমি অলওয়েজ ভয় থাকতাম কখন না ও আমাকে খুন করে। সো ও যখন আমাকে প্রেশার দিছে যে যেভাবেই হোক তোমাকেই হেদারকে খুন করতে হবে, আমি ওর ইনফ্লুয়েন্স হয়ে আমি ভয়ের চোটে এই সব কাজ করেছি, আমার নিজের ইচ্ছায় সজ্ঞানে আমি কিচ্ছু করি নাই। অ্যামেলিয়ার কেসে 7 জন জুরি ছিল, 7 জন জুরির ভিতরে 5 জন রায় দেয় অ্যামেলিয়াকে যেন ডেথ সেন্টেন্স শোনানো হয়। সো ওর ফাইনাল যে রেজাল্টটা আসে যে ও গিল্টি ফার্স্ট ডিগ্রি মার্ডারের এবং তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়।
এর 1 বছর পর যশের ট্রায়াল শুরু হয়, আর যশও ঠিক অ্যামেলিয়ার মতো বলে ও নির্দোষ ছিল, ও কিচ্ছু করে নাই, সব অ্যামেলিয়ার প্ল্যানিং ছিল। জরিবর তোদের কোনো কথা বিশ্বাস করবে না, অলরেডি জরি জানে যে ও ফার্স্ট ডিগ্রি মার্ডারের আসামি। এখন ওনারা যে জিনিসটা ডিসাইড করতে পারছেন না, ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে নাকি ওকে ফাঁসিতে ঝুলাবে। সো ওর জুরি বোর্ডে 8 জন জুরি ছিল, সব জুরিটা মিলে যে রায়টা দেয় ওকে, যে ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। সো এই হচ্ছে যশ আর অ্যামেলিয়ার সর্বশেষ পরিণতি। এরপর অ্যামেলিয়া অনেকগুলো ইন্টারভিউ দিছে নিজেকে ইনোসেন্ট প্রমাণিত করার জন্য। আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, সেখানে ওকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি যে পেনাল্টির সিরিয়ালে রয়েছেন, এই বিষয়টাতে আপনার মানে ফিলিংস কেমন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, ও এত সিরিয়াসলি বলতে থাকে যে আপনার কখনো এরকম মেন্টালিটি রাখা যাবে না যে অ্যাকচুয়ালি আপনি ডেথ সেন্টেন্সের একজন ক্রিমিনাল। আপনি যখনই এটা অ্যাকসেপ্ট করে নেবেন, আপনি তো ভিতরে ভিতরে শেষ হয়ে যাবেন। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি ক্রিমিনাল না, এবং আমার ডেথ সেন্টেন্স দেওয়া হবে না। মানে ওর কনফিডেন্স, ওর কথাবার্তা দেখে মানে লিটারেলি বোঝা যায় যে এর ভিতরে কোনো গিল্টিনেস নাই, কোনো রিগ্রেট ফিল নাই। তো এমিলিয়ার রাইট নাও কারেন্ট যে সিচুয়েশন, ও অনেকগুলো ক্যাম্পেইন করছে, অনেক ইন্টারভিউ দিছে, সব জায়গায় ও যেটা বলে যে ও যেমন দোষী, যশও সেরকম সমান দোষে দোষী। যশকে যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ওকেও যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওকে যদি ডেথ সেন্টেন্স দেওয়া হয় তাহলে ওর সাথে ইনজাস্টিস করা হবে। সো 2017 সালে ওর আরেকটা রায় শোনানো হয়, সেখানে যেটা জানানো হয় ওর যে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল ওইটা ক্যান্সেল, এবং রাইট নাও অ্যামেলিয়া এবং যশ দুইজনই যাবজ্জীবন কারাদণ্ডে আছে। ওরা কোনো ধরনের আপিল করতে পারবে না এখান থেকে বের হওয়ার জন্য। তা করো, একটা অ্যাফেয়ার ওদের লাইফটা কোথা থেকে কোথায় নিয়ে গেছে। সো পরকীয়া করার সময় 1000বার চিন্তা করবা যেন তোমাদের আবার এরকম জেলে যে তোমাদের লাইফটা এন্ড আপ না হয়। সো সবাই সুখে থাকবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে এবং সাবধানে থাকবে। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।